আকাশ, আমি কি আপনাকে স্পষ্ট করে বলিনি যে এই প্রজেক্টের রিপোর্টটা আজ 3 দিনের মধ্যে আমার টেবিলে চাই? এখন 4:30 বাজে। আপনি কি এখানে শুধু মাইনে নেওয়ার জন্য আসেন? ম্যাডাম, আসলে ক্লায়েন্ট মিটিংটা একটু লম্বা হয়ে গিয়েছিল, তাই ডেটাগুলো গোছাতে। অজুহাত? আমি কোনো অজুহাত শুনতে চাই না। এই মার্কেটিং ডিপার্টমেন্টে আপনার মতো অযোগ্য লোকের কোনো জায়গা নেই। আজ যদি এই রিপোর্ট শেষ না হয়, কাল থেকে আপনাকে আর অফিসে আসতে হবে না, বুঝেছেন? জি ম্যাডাম, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। প্রিয়ার আগে গজ করতে করতে নিজের কেবিনে ঢুকে দরজা সজোরে বন্ধ করে দিল। অফিসের সবাই আকাশের দিকে তাকিয়ে রইল। কেউ জানে না এর আগে ম্যাডাম রিয়ার সাথে এই শান্ত আকাশেরই গত 3 বছর ধরে বিয়ে হয়েছে। দিনের বেলা তারা বস আর এমপ্লয়ি, কিন্তু রাতের বেলা তাদের সম্পর্কের সমীকরণটা পুরোপুরি আলাদা। যাক, আজকের দিনের বকাটা শেষ হলো। এবার রিপোর্টটা তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরতে হবে। রিয়া নিশ্চয়ই আবার বাড়িতে গিয়ে। আকাশ জানে অফিসের এই রিয়া আর বাড়ির রিয়া দুটো ভিন্ন মেরুর মানুষ। অফিসের বকাঝকা বাড়ি ফেরার সাথে সাথেই উবে যাবে, কারণ বাড়ির রিয়া আকাশের জন্য অপেক্ষা করে থাকে এক অন্য ভালোবাসার অপেক্ষায়। অফিস ছুটির ঘন্টা বাজার সাথে সাথেই পুরো অফিস চত্বর লোকে লোকারণ্য হয়ে ওঠে। রিয়া চৌধুরী মার্কেটিং হেডের রাগী রূপটা অফিসে রেখে এসে সে এখন সাধারণ এক কর্মজীবী নারী হিসেবে অফিসের পার্কিং এর সামনে দাঁড়িয়ে আছে। তার চালকের আসার কথা, কিন্তু ট্রাফিকের কারণে দেরি হচ্ছে। রিয়ার হাতে সময় নেই। তাছাড়া আজকের দিনের মানসিক ধকলের পর সে দ্রুত বাড়ি ফিরতে চায়। এমন সময় অফিসের বাইক পার্কিং থেকে একটা লাল বাইক এসে তার সামনে থামলো। বাইক চালক আর কেউ নয়, আকাশ। অফিসে যাকে সে কিছুক্ষণ আগেও অযোগ্য বলে বকাঝকা করছিল। রিয়া, মানে ম্যাডাম, গাড়ি তো এখনো আসেনি। চলুন, আমি আপনাকে পৌঁছে দেই। বাইকে জ্যাম এড়ানো সহজ হবে। রিয়া আকাশকে দেখা মাত্রই মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। অফিসের বসের যে কড়া মেজাজ সে সারাদিন ধরে রাখে, তা এখনো পুরোপুরি কাটেনি। তাছাড়া অফিসের কর্মচারীদের সামনে নিজের স্বামীর বাইকে চড়াটা তার ব্যক্তিত্বের সাথে মানানসই মনে হচ্ছে না। দরকার নেই, আমার ড্রাইভার চলে আসবে। আপনি বরং নিজের কাজে যান, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না। দেখুন রিয়া ম্যাডাম, আপনি জানাজানি হওয়ার ভয়ে না করছেন আমি জানি, কিন্তু এখন সবাই যে যার বাড়ি ফিরছে, কে কাকে দেখছে। আর বাইকে গেলে আপনি 10 মিনিটে বাড়ি পৌঁছে যাবেন। আমি বলেছি না দরকার নেই। অফিসে কেউ দেখে ফেললে সমস্যা হবে। আপনি বুঝতে পারছেন না কেন? আমি গাড়ি করেই যাব। আকাশের খুব ইচ্ছে করছিল রিয়াকে জোর করে বাইকে তুলে নিতে, কিন্তু অফিসের সামনে দাঁড়িয়ে সে তা করতে পারে না। তাদের 3 বছরের দাম্পত্য জীবনের এই অফিস পর্দাটা মাঝে মধ্যে আকাশকে খুব কষ্ট দেয়। সে কেবল অসহায়ভাবে রিয়ার দিকে তাকিয়ে থাকে। এমন সময় পার্কিং থেকে একটা ঝকঝকে কালো গাড়ি বেরিয়ে এলো। গাড়িটা থামতেই তার চালকের আসনে বসা জয় স্যার, আকাশের বস, কাজ নামিয়ে রিয়ার দিকে তাকিয়ে হাসলেন। আরে রিয়া ম্যাডাম, গাড়ি পাচ্ছেন না? চলুন চলুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। রিয়ার মুখ মুহূর্তের মধ্যে বদলে গেল। অফিসের বসের সাথে সে খুব ভদ্রভাবে কথা বলে। সে একবারও আকাশের দিকে না তাকিয়ে দ্রুত জয়ের গাড়িতে উঠে বসলো। জয় গাড়িটা স্টার্ট দিয়ে আকাশের পাশ দিয়ে তীব্র গতিতে বেরিয়ে গেল। অবিশ্বাস্য, অফিসের বসের গাড়ি হলেই উঠতে সমস্যা নেই, আর নিজের স্বামীর বাইকে উঠতে সমস্যা। জয় স্যারটা কি রিয়ার বেশি কাছের মানুষ? আমার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। আকাশের মনে সন্দেহের কাঁটা ফুটে উঠল। অফিসে রিয়া আর জয়ের কথা সে প্রায়শই শুনে। আকাশের মনে হলো বাড়ির ভালোবাসার চেয়ে অফিসের এই সামাজিক মর্যাদা কি রিয়ার কাছে বেশি মূল্যবান। সে রাগে বাইকটা স্টার্ট দিয়ে বাড়ির পথে ছুটল, কিন্তু তার মনের ভেতরের ঝড়ের গতি বাইকের গতির চেয়ে অনেক বেশি। সে জানে না বাড়িতে আজ কোন রিয়া তার জন্য অপেক্ষা করছে। রাস্তাঘাটের তীব্র যানজট এড়িয়ে আকাশ বাইক নিয়ে গলির ভেতরের রাস্তা ধরে রিয়ার অনেক আগেই বাড়িতে পৌঁছে যায়। সে ড্রয়িং রুমের সোফায় বসে পায়চারি করছে। জয়ের গাড়িতে রিয়ার চলে যাওয়াটা তার কিছুতেই হজম হচ্ছে না। সে মনে মনে জয়ের সম্পর্কে রিয়ার উদ্দেশ্যে বলার জন্য বেশ কিছু কথা সাজিয়ে নিয়েছে। আজকে সে রিয়াকে ছাড়বে না। কিছুক্ষণ পরেই দরজায় কলিং বেল বেজে ওঠে। আকাশ জানে এটা রিয়াই হবে। সে রাগে ফুঁসতে ফুঁসতে গিয়ে দরজাটা সজোরে খুলে দেয়। রিয়া দরজা দিয়ে ঢুকেই ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে হাফ ছাড়তে থাকে। কি হলো? জয় স্যার কি মাঝ রাস্তায় নামিয়ে দিলেন? নাকি আরও কিছুক্ষণ লং ড্রাইভে গেলেই ভালো হতো? বাড়িতে আসার কি দরকার ছিল? সেখানে তো বেশ ভালোই খাতির পাচ্ছিলেন। রিয়া প্রথমে আকাশকে দেখে অবাক হয়,
তারপর আকাশের মুখের রাগী ভাবার কথাগুলো শুনে মৃদু হাসে। অফিসের করা ম্যাডাম রিয়া চৌধুরীর বাড়ির রূপটা একদমই আলাদা। সে আকাশের রাগকে একদমই তোয়াক্কা করে না, বরং স্বামীর এই ঈর্ষান্বিত রূপটাকে সে উপভোগ করে। ওরে বাবা, আমার অফিসের সাধারণ কর্মচারী দেখি এখন রাগে ফুঁসছে। জয় আমাকে নামিয়ে দিয়েছে কারণ তার দরকার ছিল, কিন্তু আমার দরকার তো তোমাকে আকাশ। দরকার? অফিসের সবার সামনে তো তুমি আমার দিকে তাকাওনি। জয়ের গাড়িতে উঠতে তোমার কোনো সমস্যা হয়নি, কিন্তু নিজের স্বামীর বাইকে উঠলে নাকি সমস্যা হবে। তুমি কি আমাকে এখনো তোমার অফিসের কেউ মনে করো? বোকা ছেলে। অফিসে আমি রিয়া চৌধুরী, মার্কেটিং হেড। সেখানে আমার একটা ইমেজ আছে, কিন্তু বাড়িতে আমি শুধু তোমার রিয়া। ওই জয় স্যারকে আমি মোটেও পছন্দ করি না। শুধু অফিসের প্রয়োজনে ভদ্রতা রাখতে হয়। আর তুমি তুমি তো আমার হৃদয়ের মালিক। তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? রিয়া আকাশের অভিমান ভাঙাতে শুরু করে। সে জানে কিভাবে আকাশকে শান্ত করতে হয়। তার এই রোমান্টিক রূপে অফিসের রাগী ম্যাডামের কোনো ছায়াই নেই। আজকে যা করেছো তা ঠিক নয়। তুমি আমার স্বামী, আমি কি সেটা ভুলে যেতে পারি? জয়ের গাড়িতে উঠেছি শুধুই সময়ের অভাবে। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে এইসব বাজে কথা ভুলে যাও। আমি তোমার জন্যই অপেক্ষা করি আকাশ। আকাশের সব রাগ মুহূর্তের মধ্যে জল হয়ে যায়। রিয়ার এই ভালোবাসার উষ্ণতায় তার সব সন্দেহ কর্পূরের মতো উড়ে যায়। সে বুঝতে পারে অফিসের রিয়া আর বাড়ির রিয়া দুজনেই তার। রাতের খাবারের টেবিলে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছে। প্রতিদিন রিয়ার হাতে খাবার খাওয়ার জন্য আকাশ অধীর আগ্রহে অপেক্ষা করে, কিন্তু আজ জয়ের গাড়িতে রিয়ার চলে যাওয়া দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠছে। সে রাগে মুখ গম্ভীর করে বসে আছে। রিয়া আলতো হেসে আকাশের প্রিয় তরকারিটা তার পাতে তুলে দিতে চায়, কিন্তু আকাশ হাত সরিয়ে নেয়। সে নিজের প্লেট টেনে নিয়ে নিজেই খেতে শুরু করে। আকাশের এই আচরণে রিয়ার খুব খারাপ লাগে। সে বুঝতে পারে জয়ের গাড়িতে ওঠার সিদ্ধান্তটা আকাশকে কতটা কষ্ট দিয়েছে। খাবারটা কি ভালো হয়নি? প্রতিদিন তো তুমি আমার হাতেই খেতে ভালোবাসো, আজকে নিজে কেন খাচ্ছ? আমি জানি তোমার রাগ হয়েছে আকাশ, কিন্তু বিশ্বাস করো, জয়ের গাড়িতে ওঠাটা আমার ভুল ছিল। আমি তো খাচ্ছি। তুমি কেন ভাবছো আমার রাগ হয়েছে? তুমি তো অফিসে বসের সাথে যাবেই। অফিসের নিয়ম বাড়ির নিয়মের চেয়ে বড়। তুমি এমন করে কথা বলছো কেন? আমি তো তোমার জন্যই আছি। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কি আজও বোঝাতে হবে? ঠিক আছে, আমি ভুল করেছি। কাল তো ছুটির দিন, চলো না আমরা দুজনে কোথাও ঘুরে আসি। তোমার যেখানে যেতে ইচ্ছে করে আমি সেখানেই যাব। রিয়ার এই কথায় আকাশের মনে একটু আশার আলো জাগে। তার অভিমানী মনটা রিয়ার এই রোমান্টিক আচরণে গলতে শুরু করে। সে বোঝে রিয়া তাকে সত্যিই ভালোবাসে। সত্যি? তুমি আমার সাথে লং ড্রাইভে যাবে? তুমি তো এই ছুটির দিনে অফিসের কাজ নিয়ে বসে থাকো। আমার জন্য কাজের চেয়েও তুমি বড় আকাশ। কাল কোনো কাজ নেই, শুধুই আমরা দুজন। এবার তো রাগ কমাও। আকাশের মন নরম হয়। সে বুঝতে পারে রিয়া অফিসের রাগী বস হলেও বাড়িতে সে একজন সাধারণ ভালোবাসার মানুষ। কাজের ক্ষেত্রে তাকে অনেক কিছুই সহ্য করতে হয়। এটা আকাশকে বোঝা উচিত। সে রিয়াকে জড়িয়ে ধরে তার সব অভিমান ভুলে যায়। পরের দিন সকালটা ছিল মেঘমুক্ত। আকাশ জুড়ে রোদের ঝিলিক। শহরের কোলাহল ছেড়ে আকাশ আর রিয়া তাদের বাইকে করে শহরের বাইরের এক নির্জন পাহাড়ি লেকের ধারে এসেছে। তাদের সম্পর্কের যাবতীয় জটিলতা সব যেন আজকের এই রোদের আলোয় ঢাকা পড়ে গেছে। তারা দুজনে খুব খুশি। লেকের ধারের একটি সুন্দর রেস্তোরাঁয় বসে রিয়া যখন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে, আকাশ তখন তাকে মুগ্ধ চোখে দেখছে। 3 বছরের দাম্পত্য জীবনেও রিয়ার এই রূপ আকাশকে নতুন করে মুগ্ধ করে। রিয়া, জানো তো তোমাকে এই পাহাড়ি পরিবেশে অপার্থিব লাগছে। তুমিও তো আমাকে খুশি করেছো আকাশ, আমারও খুব শান্তি লাগছে। তুমি এখানেই বসো রিয়া, আমি তোমার পছন্দের মেনু দেখে খাবার অর্ডার দিয়ে আসি। আকাশ চলে যেতেই রিয়া মুগ্ধ হয়ে লেকের জল আর পাহাড়ের পানি চেয়ে থাকে। কিন্তু তাদের এই সুখের মুহূর্তটা স্থায়ী হতে পারল না। আকাশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে একটি কালো গাড়ি এসে রেস্তোরাঁর সামনে থামলো। গাড়ি থেকে নামলো জয়, তাদের অফিসের বড় স্যার। সে রিয়াকে একা বসে থাকতে দেখে সোজা তার টেবিলের দিকে এগিয়ে এলো। আরে রিয়া ম্যাডাম, আপনি এখানে? কত কাকতালীয়! আমি তো ভাবলাম আপনি হয়তো আজকেও আমার সাথে লং ড্রাইভে যাবেন না। আমি তো ভাবলাম আপনি হয়তো আজকেও আমার সাথে লং ড্রাইভে যাবেন, কিন্তু এখানে একা। চলুন, এই পাহাড়ের চূড়ায় আজকে আপনি আর আমি একটু ঘুরে আসি। একা একা বসে থাকার চেয়েও আমার সাথে ঘোরাফেরা করলে অনেক ভালো লাগবে। রিয়া হকচকিয়ে যায়।
সে জয়ের এই অভদ্র আচরণে কিছু বলতেও পারে না। অফিসের বস হিসেবে জয়ের দাপট সে জানে। আর এখানে আকাশের সামনে জয়কে কিছু বললে পুরো বিষয়টা জটিল হয়ে যাবে। সে ভয়ে আর অস্বস্তিতে চুপ করে থাকে। ঠিক এমন সময় আকাশ হাতে খাবারের প্লেট নিয়ে তাদের টেবিলের দিকে এগিয়ে আসছিল। রিয়া আর জয়কে একসাথে দেখে তার পা যেন মাটিতে জমে গেল। খাবারের প্লেটগুলো তার হাত থেকে পড়ে যেতে বসেছিল। কোনো মতে সে নিজেকে সামলে নিল। সে বুঝতে পারলো তার সন্দেহ সত্য। জয় রিয়ার পিছু পিছু এখানে এসেছে। আকাশ, নিজেকে সামলে নিয়ে, রিয়া ম্যাডাম, এই যে আপনার পছন্দের খাবার এনেছি। জয় আকাশের দিকে তাকাতেই তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে আকাশের এই উপস্থিতি একদমই পছন্দ করলো না। সে আকাশের উপর নিজের ক্ষমতা জাহির করার এক উপযুক্ত সুযোগ পেল। তুমি তুমি এখানে কি করছো? তুমি কি জানো না তুমি এক সামান্য কর্মচারী? তুমি এই ম্যাডামের জন্য খাবার আনতে গিয়েছো। তোমার সাহস তো কম নয়। তুমি কি জানো তোমার লেভেল কোথায়? তুমি তোমার লেভেলের মধ্যে থাকো। হঠাৎ করে ম্যাডামের জন্য খাবার আনতে গেলে কেন? এটা তোমার কাজ নয়। আকাশের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। সে নিজের অপমান দেখছে কিন্তু কিছু বলতে পারছে না। রিয়া জয়ের দিকে তাকিয়ে থাকে। সে আকাশকে কোনো সাহায্য করতে পারছে না, কারণ রিয়া জানে এই মুহূর্তে আকাশকে রক্ষা করতে গেলে তার অফিসের ভাবমূর্তি নষ্ট হবে আর জয়ের সাথে তার সম্পর্ক খারাপ হবে। সে নিজের ক্যারিয়ার আর অফিসের ভাবমূর্তি বজায় রাখার জন্য এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়। রিয়া ম্যাডাম, আপনার এই কর্মচারীগুলোকে একটু কড়া শাসনে রাখা উচিত। এরা খুব বেশি মাথায় উঠে বসেছে। আপনার জন্য খাবার আনছে। এটা কি তাদের কাজ? আপনি আমাকে বলতেন, আমি সব ব্যবস্থা করতাম। রিয়া এবার জয়কে সন্তুষ্ট করার জন্য আকাশকে সরিয়ে দেওয়ার জন্য চরম অন্যায় পথ বেছে নেয়। সে দাঁড়িয়ে পড়ে। তার চোখে মুখে কোনো অপরাধবোধ নেই, বরং এক ধরনের নিষ্ঠুরতা ফুটে ওঠে। সে আকাশকে এমন ভাবে অপমান করে যা আকাশ কোনোদিন কল্পনাও করেনি। তুমি তুমি কি আমাকে এখানে একা বসতে দেখে ভাব জমাতে চলে এসেছো? সুন্দরী ম্যাডামকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই তো? তোমাদের মতো ছোট লোকদের চেনা আছে আমার। অফিসের কাজ না করে এখানে কেন? তুমি জানো না তোমার যোগ্যতা কি? শুধু খাবার আনছো। আমি কি তোমার খাবারের জন্য অপেক্ষা করছি? আকাশের বুকটা যেন চিড়ে গেল। রিয়ার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য সে প্রস্তুত ছিল না। সে শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তার চোখে জল টলমল করছে, কিন্তু সে কিছু বলতে পারল না। জয় খুব তৃপ্তির হাসি হেসে উঠল। একদম ঠিক বলছেন রিয়া ম্যাডাম। এই ছোট লোকদের সাথে ভদ্র আচরণ করা উচিত নয়। চলুন, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে, আমরা অন্য কোথাও যাই। জয় রিয়াকে নিয়ে গাড়িটার দিকে এগিয়ে যায়। রিয়া আকাশের দিকে আর একবারও না তাকিয়ে জয়ের সাথে গাড়িতে উঠে পড়ে। গাড়িটা তীব্র গতিতে বেরিয়ে যায়। আকাশ রেস্তোরাঁর বাইরে একা দাঁড়িয়ে থাকে। তার এতই খারাপ লাগে যে তার চোখ থেকে অঝরে পানি পড়তে শুরু করে। সে ভালোবাসার জন্য নিজের স্ত্রীর কাছে অপমানিত হয়েছে। তার নিজের স্ত্রী তার অস্তিত্বকে অস্বীকার করেছে অফিসের স্বার্থে। আকাশ বুঝতে পারে এই ভালোবাসার মূল্য তাকে কত চড়াভাবে দিতে হচ্ছে। পাহাড়ে রিয়া যে অপমান করেছিল তারপর থেকে আকাশ আর বাড়িতে ফেরেনি। সারাদিন রিয়া অস্থির হয়ে ফোন করেই যাচ্ছে, কিন্তু আকাশ ফোন ধরছে না। রেস্তোরাঁয় রিয়ার দেওয়া সেই অপমানজনক কথাগুলো আকাশের কানে প্রতিধ্বনিত হচ্ছে। তোমাদের মতো ছোট লোকদের চেনা আছে আমার। রিয়ার এই বাক্যটি যেন আকাশ আর পাহাড়ে থাকেনি। রিয়ার এই বাক্যটি যেন তীরের মতো তার বুকে বিচ্ছে। আকাশ আর পাহাড়ে থাকেনি। বাইক চালিয়ে সে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেরিয়েছে। বোঝার চেষ্টা করেছে তার ভালোবাসার মূল্য কি শুধুই অফিসের বসের ইমেজের কাছে হেরে যাওয়ার জন্য। এদিকে বাড়িতে রিয়া অস্থির হয়ে উঠেছে। জয়ের সাথে গাড়ি থেকে নামার পর থেকে তার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছিল। সে বুঝতে পারছিল অফিসের ভাবমূর্তি বজায় রাখতে গিয়ে সে আজ আকাশের ভালোবাসার খুন করেছে। জয়ের সাথে কাটানো মুহূর্তগুলো এখন তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। সে বুঝতে পারছে আকাশ কতটা ভেঙে পড়েছে। রাত যখন প্রায় 1:30, তখন দরজায় কলিং বেলের আওয়াজ হলো। রিয়া দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আকাশ, কিন্তু এ কোন আকাশ? তার পরনের জামা কুঁচকানো, চোখ দুটো লাল, আর শরীর থেকে ভেসে আসছে তীব্র মদের গন্ধ। আকাশ মাতাল, কিন্তু তার মাতাল চোখের দৃষ্টিতে যে ঘৃণা আর কষ্ট তার রিয়াকে স্তব্ধ করে দিল। আকাশ, তুমি তুমি কি এই অবস্থায় এসেছো? সারাদিন কোথায় ছিলে? জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। ভয়? তুমি ভয় পেয়েছিলে? নাকি তুমি ভাবছিলে জয় স্যারের সাথে তোমার লং ড্রাইভটা আরও কতক্ষণ চলবে? আমাকে তো তোমার প্রয়োজন নেই, তাই না? আমি তো তোমার অফিসের সামান্য কর্মচারী। আকাশ, বিশ্বাস করো আমি চাইনি এমন হোক।
আমি তোমাকে অপমান করতে চাইনি। আমি শুধু জয় স্যারকে দেখানোর জন্য। ভুলেই তো যাবে। অফিসের ওই কাজের জন্য ভুলেই যাবে আকাশ তোমার কে হয়, তোমার ভাবমূর্তি, তোমার ক্যারিয়ার, এগুলোর কাছে আমার ভালোবাসার, আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। তাই তো রিয়া, পাহাড়ে সবাই আমাদের দিকে তাকিয়েছিল, আর তুমি তুমি নিজের স্বামীকে ছোট লোক বললে। আকাশ যেন নিজের ভেতরে সব জমানো বিষ উগড়ে দিতে শুরু করে। সে মাতাল হয়ে রিয়ার সামনে মেঝেতে বসে পড়ে, কিন্তু তার চোখে মুখে এক অবর্ণনীয় যন্ত্রণা ফুটে ওঠে। তুমি জানো রিয়া, আমার জীবনটা প্রতিনিয়ত বিষিয়ে উঠছে। এই অফিসে কাজ করা, তোমার স্বামীর পরিচয় লুকিয়ে রাখা, সব কিছুর জন্য আমি আর পারছি না। এই ছদ্মবেশ আমার আর সহ্য হচ্ছে না। আমি আর পারছি না রিয়া, আমি আর পারছি না। আকাশ, শান্ত হও। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো এমন করব না। প্লিজ এভাবে কথা বলো না। না রিয়া, এবার অনেক হয়েছে। আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। তুমি আমাকে মুক্তি দাও। এই ছোট লোকদের সাথে তোমার আর সংসার করার দরকার নেই। আমি তোমার ক্যারিয়ারের পথে আর বাধা হতে চাই না। তুমি শীঘ্রই এই সম্পর্ক থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। আমি আর এই মিথ্যে নাটকের অংশ হতে পারবো না। আকাশের এই স্পষ্ট কথায় রিয়ার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। সে কখনো ভাবেনি আকাশ তার কাছে ডিভোর্স চাইবে। তার প্রতিটা অঙ্গ অবশ হয়ে আসে। তার সব অহংকার, সব অফিসের বসগিরি মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উড়ে যায়। সে বুঝতে পারে সে তার স্বামীকে হারিয়েছে। তুমি তুমি এটা কিভাবে বলতে পারলে আকাশ? আমি তো তোমাকে ভালোবাসি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি আমার ভালোবাসার উপর বিশ্বাস হারালে। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ভালোবাসা? তোমার ভালোবাসার পরিচয় তো আমি পাহাড়ে পেয়েছি রিয়া। এখন আর আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নেই। তুমি আমার জীবনে যে ক্ষত সৃষ্টি করেছো তা আর কোনোদিন শুকোবে না। আমাকে একা থাকতে দাও। রিয়া বুঝতে পারে আকাশ আর তার কথায় বিশ্বাস করছে না। সে আকাশের উপরেই অভিমান করে কান্না করতে শুরু করে। সে মনে করে আকাশ তার এতদিনের ভালোবাসার কথা ভুলে গেছে, শুধু একটা ভুলের জন্য তাকে এভাবে শাস্তি দিচ্ছে। রিয়া কান্না করতে করতে মেঝেতে শুয়ে পড়ে, আর আকাশ তাকে উপেক্ষা করে অন্য ঘরে চলে যায়। রিয়া আকাশের বন্ধ দরজার সামনে বসে রাত কাটায়। তার প্রতিটি অশ্রুবিন্দু যেন তাদের সম্পর্কের ভেঙে যাওয়া কাচের টুকরো। পরের দিন সকালবেলা যখন আকাশের ঘুম ভাঙলো, মাথার ভেতরটা প্রচন্ড যন্ত্রণায় ফাটছে। চোখ কসলে দরজা খুলে বাইরে আসতেই দেখলো ড্রয়িং রুমটা একদম নিঝুম। রিয়া অফিসে চলে গেছে। আকাশ ডাইনিং টেবিলে গিয়ে নিজের জন্য খাবার খুঁজতে গেল, কিন্তু খাবারের বদলে তার নজরে পড়লো একটা সাদা কাগজ। রিয়া ওটা রেখে গেছে। আকাশ ভয়ে ভয়ে চিঠিটা হাতে নেয়। এটা কিসের চিঠি? রিয়া কি সত্যিই চলে গেল? আকাশ চিঠিটা পড়তে শুরু করলো। চিঠিতে লেখা, আমার মতো একজন সাধারণ মানুষ কখনোই একজন মাতাল স্বামীকে সমর্থন করতে পারে না। তুমি এই সম্পর্ক থেকে মুক্তি চেয়েছো এবং আমিও চাইছি আমার মাতাল স্বামীকে মুক্তি দিতে। খুব শীঘ্রই তুমি মুক্তি পেয়ে যাবে। আজকের পর থেকে এই বাড়িতে আমি আর কখনোই ফিরবো না। ভালো থেকো। চিঠিটা পড়ার সাথে সাথে আকাশের হাত কাঁপতে শুরু করলো। মদের নেশা পুরোপুরি কেটে গিয়ে এক তীব্র অপরাধবোধ তাকে গ্রাস করলো। সে নিজের গালে নিজেই চড় মারতে লাগলো। আমি কি করলাম? মদের নেশে আমি কি বলে ফেললাম? রিয়া চলে গেল সব ওই জয় স্যারের জন্য। রিয়া নিশ্চয়ই ওই লোকটাকে পছন্দ করে। ও তো আর আমার মতো সামান্য কর্মচারী নয়। ওর লেভেলের সাথে জয় স্যারই মানায়। আমার সাথে সম্পর্ক চুকিয়ে নিশ্চয়ই ও জয়ের সাথেই নতুন জীবন শুরু করবে। ও কি আমার কথা একবারও ভাবলো না? কিন্তু কিছুক্ষণ পরে আকাশের চোখে মুখে এক দৃঢ়তা ফুটে উঠল। সে জানে রিয়া তাকে কতটা ভালোবাসে। এই দুর্বলতার সুযোগটাকে সে কাজে লাগাবে। রিয়া আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি ওকে দেখিয়ে দেব আমি কি করতে পারি। অফিসের ওই রাগী বসকে এবার আমি বাড়ির রোমান্টিক বউ বানিয়ে ছাড়ব। এই বিচ্ছেদ আমি হতে দেব না। রিয়া, তুমি আমাকে মুক্তি দেবে। তার আগে আমি তোমাকে আমার ভালোবাসার খাঁচায় বন্দি করে দেখাবো। আকাশ দ্রুত তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ল। এবার সে প্রস্তুত রিয়াকে মোক্ষম জবাব দেওয়ার জন্য। আকাশ আজ সকালেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্যক্তিত্বকে নতুনভাবে সাজিয়ে নিয়েছে। দামি পারফিউমের গন্ধ, নিখুঁতভাবে ইস্ত্রি করা শার্ট, সব মিলিয়ে তাকে চেনা দায়। অফিসে ঢুকে সেই সোজা গেল মার্কেটিং হেড রিয়া চৌধুরী কেবিনের ঠিক পাশেই অবস্থিত মেহেরিনের ডেস্কে। মেহেরিন অফিসের তরুণী কর্মচারী।
যে আকাশকে মনে মনে পছন্দ করে। এটা রিয়া এবং আকাশ দুজনেই খুব ভালোভাবেই জানে। আকাশের আজকের প্রধান উদ্দেশ্যই হলো মেহেরিনের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো, যাতে রিয়ার মনে ঈর্ষা আর আগুন চলতে থাকে। কি ব্যাপার মেহেরিন, আজ তো তোমাকে ভীষণ সুন্দর লাগছে। এই কালারটা তোমাকে খুব মানিয়েছে। মেহেরিন আকাশকে এভাবে প্রশংসা করতে দেখে প্রথমে অবাক হয়, তারপর লজ্জা মিশানো হাসি হেসে আকাশের দিকে ঝুঁকে পড়ে। তার চোখে মুখে আনন্দের ঝলক। থ্যাংক ইউ আকাশ, তোমাকে আজ দারুণ লাগছে, কিন্তু হঠাৎ এত প্রশংসা? প্রশংসা তো তোমার প্রাপ্য। কফি খাবে? আমার ডেস্কে নতুন কফি মেশিন এনেছি। মেহেরিন আকাশের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কথা বলার ওসিলায় মেহেরিন বারবার আকাশের হাত স্পর্শ করছে, কাঁধে আলতো চাপ দিচ্ছে। তাদের এই হাসাহাসি মিষ্টি কথা সবকিছুই রিয়ার কেবিনের কাছের দেয়াল দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। রিয়া নিজের ডেস্কে বসে ফাইলের দিকে তাকিয়ে থাকলেও তার চোখ আকাশের উপর স্থির হয়ে আছে। তার বুকের ভেতরটা ঈর্ষায় এবং অভিমানে মোচড় দিয়ে উঠছে। হারামজাদা, কাল রাতে ডিভোর্স চেয়ে আজই মেহেরিনের সাথে ফষ্টি নষ্টি করছে আমার সামনে, এত সাহস! আমি এখনই গিয়ে মেহেরিনকে অফিস থেকে বের করে দেব। আকাশ আর চোখে রিয়ার দিকে তাকাচ্ছে। সে আশা করছে রিয়া এই মুহূর্তের আগে কেবিন থেকে বেরিয়ে আসবে, তাকে বকাঝকা করবে অফিস টাইমে এভাবে মেহেরিনের সাথে সময় কাটানোর জন্য। আকাশ মনে মনে ভাবে রিয়া এলেই সে বলবে, তুমি তো আমাকে মুক্তি দিয়েছো, তাহলে আমার ব্যক্তিগত জীবনে কার সাথে কথা বলছি তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? এই মোক্ষম জবাবটার জন্য সে অপেক্ষা করছে। এসো রিয়া, এসো, আমাকে বকো। দেখাও যে তুমি এখনো আমাকে ভালোবাসো। কিন্তু রিয়া কেবিন থেকে বেরোয় না। সে নিজের রাগকে, নিজের অভিমানকে পাথর চাপা দিয়ে রাখে। আকাশ হতাশ হয়ে দেখে রিয়া নিজের কাজে ডুবে গেছে। আকাশ বুঝতে পারে রিয়ার মনের অভিমান তার চেয়েও বেশি শক্তিশালী। সে হতাশ হয়ে মেহেরিনকে বিদায় জানিয়ে নিজের ডেস্কে ফিরে যায়। রিয়া, তুমি কতটা কঠোর হতে পারো তা আমি জানি না, কিন্তু এই অভিমান তোমাকে আমাকে কাছে ফিরিয়ে আনবেই। আকাশ নিজের ডেস্কে বসে মেহেরিনের সাথে কাটানো মুহূর্তগুলোর চেয়ে রিয়ার প্রতিক্রিয়াহীনতা নিয়ে বেশি ভাবছিল। তার পরিকল্পনা পুরোপুরি কাজে না লাগলেও রিয়ার মনের ভেতর যে ঝড় চলছে তা আকাশ বুঝতে পারে। এমন সময় জয়ের হুঙ্কার শোনা গেল। জয় একটা ফাইল হাতে নিয়ে সজোরে আকাশের ডেস্কের উপর আশ্রয় ফেলল। আকাশ, এটা কি করেছো তুমি? এই প্রজেক্টের বাজেট রিপোর্ট এত বড় ভুল। তোমার যোগ্যতা নিয়ে তো আমার সবসময় সন্দেহ ছিল। এবার তো প্রমাণ হয়ে গেল তুমি এই পদের যোগ্য নও। এখন এটা ঠিক করো, নয়তো। শান্ত হন জয় স্যার, ফাইলে কোনো ভুল নেই। আপনি সম্ভবত 3 নম্বর পৃষ্ঠার ডেটাগুলো দেখেননি। ওখানে স্পষ্টভাবে লেখা আছে ক্লায়েন্টের দেওয়া শর্তগুলো। আমার মনে হয় আপনার বুঝতে একটু ভুল হয়েছে। বড় পদের চেয়ারে বসলেই যে সবসময় ভুল হবে না এমনটা কিন্তু নয়। যোগ্যতা কম বেশি সবার থাকে, শুধুমাত্র পদের কারণে এভাবে অপমান করা ঠিক নয়। আকাশ যেন আজ অন্যরূপ ধারণ করেছে। তার কথায় জয় হতভম্ব হয়ে যায়, তারপর রাগে ফুঁসতে শুরু করে। অফিসের অন্যান্য কর্মচারীরা ভয়ে জমে যায়। রিয়া নিজের কেবিন থেকে সবকিছু দেখছে। সে অবাক হয়ে দেখছে তার মাতাল স্বামী আজ কতটা আত্মবিশ্বাসী। তুমি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, পদের দোহাই দিচ্ছ? দাঁড়াও, এখনই আমি রিয়া ম্যাডামকে নিয়ে আসছি। দেখি তখন তোমার এই মুখ কোথায় থাকে। জয় দ্রুত রিয়ার কেবিনের দিকে দৌড়ে যায়। আকাশ জানে এবার রিয়াকে ওই নাটকে জড়াতে হবে। রিয়া জয়ের সাথে বেরিয়ে আসে, তার চোখে মুখে কড়া শাসন, কিন্তু বুকের ভিতর ভয়ে ধুকপুকানি। রিয়া ম্যাডাম, দেখুন আপনার এই কর্মচারী আকাশ কিভাবে আমার সাথে বেয়াদবি করছে। ফাইলে ভুল করে আবার উল্টো আমাকেই দোষ দিচ্ছে। আকাশ, জয় স্যার ঠিকই বলেছেন, ভুল আপনি করেছেন আর দম্ভ দেখাচ্ছেন আমাদের উপর। নিজেদের নিয়ম শৃঙ্খলাকে ভুলে গেছেন। রিয়া ম্যাডাম, ভুল আমি করিনি। জয় স্যার ফাইলটা ঠিকমতো পড়েননি, আর আমি দম্ভ দেখাচ্ছি না। আমি আমার কাজের সত্যতা প্রমাণ করছি। পদের কারণে কর্মচারী অপমানিত হবে, এটা আমি আর মেনে নেব না। রিয়া ম্যাডাম, একে এখনই সাসপেন্ড করুন। এই সামান্য কর্মচারী আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। সাসপেন্ড? তার আগে একটা কথা শুনুন জয় স্যার, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি। আমার যোগ্যতা আপনার চেয়ে বেশি, সেটা আমি প্রমাণ করে দেব। আর আপনার এই পদের যোগ্যতা যে আপনার নেই সেটাও সামনে চলে আসবে। আমি বলছি এই চেয়ারটা আমি ছিনিয়ে নেব। পুরো
অফিসে পিনপতন নীরবতা, কর্মচারীরা হা করে তাকিয়ে আছে। রিয়ার বুকের ভেতরটা ভয়ে কাঁপছে। আকাশ কি সত্যিই জয়কে চ্যালেঞ্জ করতে পারবে, নাকি সে নিজের ক্যারিয়ার ডুবিয়ে দেবে? তোর এত বড় সাহস, সামান্য এক্সকিউড হয়ে তুই আমার পদের চ্যালেঞ্জ করছিস? আমি খুব শীঘ্রই তোকে এই অফিস থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। তোকে আমি পঙ্গু করে দিব। ব্যবস্থা করতে পারেন স্যার, তবে পদের যোগ্যতাহীন মানুষগুলো অনেক সময় ভয় পেয়েই তাড়ানোর হুমকি দেয়। সময় বলবে কে থাকবে আর কে যাবে। জয় স্যার, আপনি শান্ত হন। আকাশ, আপনি আপনার ডেস্কে গিয়ে কাজ করুন। এই ফাইলের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। জয় গজ করতে করতে নিজের কেবিনে চলে যায়। রিয়া কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে নিজের কেবিনে ঢুকে পড়ে। আকাশের মনটা আজ প্রথমবারের মতো হালকা লাগছে। অফিস থেকে বেরিয়ে আকাশ সোজা বাড়িতে ফেরে। জয়ের সাথে চ্যালেঞ্জের উত্তেজনায় বুকের ভেতরটা তখনও ফুটছে, কিন্তু বাড়ি ফিরতেই সে উত্তেজনা গ্রাস করে নেয় এক তীব্র শূন্যতা। রিয়া বাড়ি ফেরেনি, সে জানে রিয়া ফিরবেও না। সেই রাগে আর অভিমানে আকাশ ড্রয়িং রুমের ফুলদানিটা দেয়ালে ছুঁড়ে মারে। ঝনঝন শব্দে ওটা ভেঙে চুরমার হয়ে যায়। সে একের পর এক সোফার কুশন, বইপত্র মেঝেতে চড়ে ফেলতে থাকে। হঠাৎ একটা ভাঙা কাচের টুকরো হাতে লেগে গভীর ক্ষত সৃষ্টি হয়। টপ টপ করে রক্ত পড়তে থাকে মেঝেতে। রিয়া, কেন এমন করলে তুমি? কেন আমাকে তোমার ইগোর চেয়েও ছোট মনে করলে? যন্ত্রণায় আর কান্নায় ভেঙে পড়ে আকাশ সোফার উপরেই শুয়ে পড়ে। রক্তে ভেজা হাতটা বুকের উপর জড়িয়ে ধরে সে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে নিঝুম অন্ধকারে দরজায় চাবির শব্দ হয়। রিয়া ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে। ড্রয়িং রুমের এই ধ্বংসস্তূপ আর মেঝেতে পড়ে থাকা রক্ত দেখে তার বুকটা কেঁপে ওঠে। আকাশ, এ তুমি কি করেছো? কেন নিজের উপর এত অত্যাচার করলে? রিয়া কান্নায় ভেঙে পড়ে। সে আকাশকে ভালোবাসে, কিন্তু তার অফিসের ইগো তাকে ক্রাশ করে রেখেছে। তার ইগোর কাছে আকাশের এই অসহায় অবস্থা যেন মুহূর্তের জন্য ঢাকা পড়ে যায়। সে নিজের কান্না চেপে দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে আসে। আকাশের হাতের ক্ষতটা পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দেয়। তারপর নিজের হাতে ভাঙা কাচের টুকরোগুলোকে পরিষ্কার করে বাড়িটা গোছাতে থাকে। আমাকে যেতেই হবে। কাল অফিসে জয় স্যারকে ফেস করতে হবে। আকাশ, তুমি আমাকে ভুল বুঝো না। রিয়া শেষবারের মতো আকাশের কপালে আলতো করে হাত বুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে আকাশের যখন ঘুম ভাঙে তখন রোদের আলো জানালা দিয়ে এসে তার চোখে পড়েছে। মাথায় অসহ্য যন্ত্রণা, কিন্তু তার চেয়েও বেশি অবাক হয়ে নিজের হাতে ব্যান্ডেজ দেখে। রিয়া, তুমি এসেছিলে, তুমি আমার যত্ন নিয়েছো, কিন্তু কিন্তু তুমি তো আমাকে মুক্তি দিতে চেয়েছিলে। এই ব্যান্ডেজ কি তোমার ভালোবাসার চিহ্ন, নাকি ইগোর নিষ্ঠুরতা? আকাশ বুঝতে পারে রিয়া এসেছিল, কিন্তু তাকে আর পায় না। তার কষ্ট দ্বিগুণ হয়ে যায়। সে চিৎকার করে কেঁদে ওঠে। এই ভাঙা বাড়িতে সে এখন পুরোপুরি একা। পরের দিন আকাশ অফিসে ঢুকলো এক নতুন রণকৌশল নিয়ে। তার হাতে ব্যান্ডেজ, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত জেদ। রিয়ার ইগোর জবাব দিতে সে আজ বেছে নিয়েছে মেহেরিনকে। আকাশ ভালো করেই জানে মেহেরিন তাকে পছন্দ করে। অফিসে ঢুকিয়ে সে সোজা মেহেরিনের ডেস্কে গিয়ে দাঁড়ালো। রিয়া যখনই তাদের ডিপার্টমেন্টের আশেপাশে আসছে, আকাশ তখনই মেহেরিনের সাথে আরো বেশি ঘনিষ্ঠ হয়ে উঠছে, হাসাহাসি করছে। রিয়া নিজের কেবিনের কাছে দেয়াল দিয়ে পুরো দৃশ্যটা দেখছে আর আগে গজগজ করছে। তার মনে হচ্ছে এক্ষুনি গিয়ে আকাশ আর মেহেরিন দুজনের গালেই থাপ্পড় মেরে আসে, কিন্তু তার ইগো তাকে আটকে দিচ্ছে। আকাশ, তুমি আজ খুব হাসি খুশি, কি ব্যাপার? তোমার মতো সুন্দরী পাশে থাকলে কান্না মন ভালো থাকে মেহেরিন। কাজের চাপে ক্লান্ত হয়ে পড়লে মনে হয় তোমার সাথেই সারাটা দিন কথা বলি। মেহেরিন লজ্জায় লাল হয়ে যায়। তাদের এই ফষ্টি নষ্টি অফিসের অনেকেই আর চোখে দেখছে। রিয়া আর সহ্য করতে না পেরে কেবিন থেকে বেরিয়ে সোজাসুজি আকাশ আর মেহেরিনের ডেস্কের সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে আগুনের হলকা। আকাশ, এটা কি অফিস নাকি পার্ক? আপনার যদি প্রেম করার এত ইচ্ছে থাকে তবে অফিসের বাইরে গিয়ে করুন। এই অফিসে এসব নোংরামো একদম অ্যালাউড না। আর মেহেরিন, তোমার কাজের ফাইলগুলো কোথায়? আকাশকে সময় না দিয়ে নিজের কাজে মন দাও। রিয়া ম্যাডাম, অফিসে কাজের পরিবেশ যেমন জরুরি তেমনি মানসিক শান্তিও দরকার, তাই না? আর আপনি তো কাজের বিষয়ে খুব কড়াকড়ি করেন। তাহলে জয় স্যার যখন আপনার সাথে কেবিনে আড্ডা মারেন তখন আপনার ইমেজের কি হয়? আপনার আর জয় স্যারের জুটিটা কিন্তু অনেক সুন্দর। আপনাদের মধ্যে যা রয়েছে সেটা এই অফিসে অ্যালাউ হলে আমাদেরটা অ্যালাউ হবে না কেন? আকাশ এমন ভাবে কথাগুলো বলল যে আশেপাশে থাকা কর্মচারীরা ফিসফিস শুরু করে দিল। রিয়ার মুখ রাগে আর অপমানে নীল হয়ে গেল। সে এমন উত্তর প্রত্যাশা করেনি। মেহেরিন আকাশকে অবাক চোখে দেখছে।
সে বুঝতে পারছে না আকাশ কেন হঠাৎ রিয়া ম্যাডামের সাথে জয় স্যারের নাম জড়াচ্ছে। আকাশ, মুখে লাগাম দাও। জয় স্যারের সাথে আমার পেশাগত সম্পর্ক, আর আপনার ব্যক্তিগত জীবনে আমি মাথা ঘামাই না, কিন্তু অফিসের ভেতরে এসব অসভ্যতা আমি সহ্য করব না। ব্যক্তিগত জীবন, ঠিকই বলেছেন ম্যাডাম। আর তাই তো মেহেরিনকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছি। খুব শীঘ্রই আমি আর মেহেরিন বিয়ে করতে যাচ্ছি। তারপর তো আমরা দুজনেই এই অফিসে চাকরি করব। দুজনে চাকরি করলে সংসার আর অফিস তো একই হয়ে যাবে। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আকাশ যখন বিয়ের কথা বলল, মেহেরিন অবাক হয়ে আকাশের দিকে তাকালো। সে জানতো আকাশ তাকে পছন্দ করে, কিন্তু বিয়ের কথা এই প্রথম শুনলো। আর রিয়ার বুকের ভেতরে যেন আছড়ে ভেঙে পড়লো। সে জানতো আকাশ তাকে শোধ নেওয়ার জন্য এসব করছে, কিন্তু বিয়ের কথা শুনে তার ইগো আর ভালোবাসার লড়াইয়ে ভালোবাসাই হেরে যাওয়ার উপক্রম হলো। বিয়ে? আকাশ, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ মেহেরিন, একদম সত্যি। রিয়া বুঝতে পারলো সে যদি এখন কিছু বলে তবে অফিসের সামনে তার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। মেহেরিন তো জানেই না যে রিয়া আর আকাশ স্বামী স্ত্রী। রিয়া কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের কেবিনে চলে গেল এবং দরজা সজোরে বন্ধ করে দিল। এবার তো বোঝো রিয়া, যখন নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হাত ধরতে দেখি তখন কেমন লাগে। ইগো আর ক্যারিয়ারের জন্য আমাকে তুমি ছোট লোক বলেছিলে। এখন দেখো, এই ছোট লোকের বিয়ের খবরে তোমার ইগোর কি অবস্থা হয়। আকাশ নিজের ডেস্কে ফিরে গিয়ে জয়ের ফাইলের কাজ করতে লাগলো। জয় এসে আকাশকে কিছু বলতে গিয়েও আকাশের কঠোর চাহনি দেখে থমকে গেল। আকাশ যেন আজ আর আগে সেই সামান্য কর্মচারী নয়, সে আজ এক নতুন মানুষের আত্মবিশ্বাসে ভাসছে। প্রিয়া নিজের কেবিনে বসে জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে জল, কিন্তু সে জানে এই জল সে কারোর সামনে আসতে দেবে না। 2 দিন কেটে গেছে। আকাশ তার পরিকল্পনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অফিসে এক বিশেষ ঘোষণা করে। সে মেহেরিনকে পাশে নিয়ে মার্কেটিং ডিপার্টমেন্টের সবার সামনে দাঁড়িয়ে জানিয়ে দেয় যে সে মেহেরিনকে বিয়ে করতে যাচ্ছে। খবরটা শুনে মেহেরিন খুশিতে আত্মহারা, আর বাকি কর্মচারীরা অবাক হয়ে দুজনকে অভিনন্দন জানাতে শুরু করে। আকাশ জানে এই খবরটা রিয়ার কানে পৌঁছালেই তার ইগোর বুকে বড় একটা ধাক্কা লাগবে। সে ইচ্ছে করে রিয়াকে সবার সামনে অপদস্থ করার জন্য এক নতুন চান চালে। সে চায় রিয়া অনুভব করুক যাকে সে ছোট লোক বলে অপমান করেছিল তাকে হারানোর যন্ত্রণা কেমন। আর একটা বিশেষ ঘোষণা আছে, বিয়ের কেনাকাটা করার জন্য আমি আমাদের রিয়া ম্যাডামকে সাথে করে নিয়ে যেতে চাই। এই কথায় পুরো মার্কেটিং ডিপার্টমেন্টে পিনপদ নীরবতা নেমে আসে। কর্মচারীরা অবাক হয়ে আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর দৃষ্টি ঘুরিয়ে নেয় রিয়ার কেবিনের দিকে। রিয়া নিজের কেবিনের কাছের দেয়াল দিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। আসলে রিয়া ম্যাডাম খুব ফ্যাশনেবল মানুষ। ওনার পছন্দ অনেক সুন্দর আর রুচিশীল। ওনার পছন্দে কেনাকাটা করলে আমাদের বিয়ের জাঁকজমক অনুষ্ঠানটা আরও অনেক বেশি ভালো হবে। তাছাড়া ওনার মতন একজন অভিজ্ঞ বস যদি আমাদের কেনাকাটায় সাহায্য করেন তবে আমরা ধন্য হয়ে যাব। তাই ম্যাডাম, আমার আর মেহরিনের বিয়ের কেনাকাটার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আকাশের এই কথায় অফিসে সবাই রিয়ার দিকে তাকিয়ে আছে। সে এখন এক চরম ফাঁদে রিয়া এখন এক চরম ফাঁদে পড়েছে। সবার সামনে আকাশ এমনভাবে অনুরোধ করেছে যে সে না করতে পারে না। যদি সে না করে তবে সবাই ভাববে সে ঈর্ষান্বিত, আর যদি রাজি হয় তবে তাকে নিজের স্বামীর কেনাকাটা অন্য মেয়ের জন্য করতে হবে। তার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে আসার মতো অবস্থা। জয়ের সাথে লং ড্রাইভে যাওয়ার সময় তার ইগো যতটা উঁচুতে ছিল, এখন আকাশকে মেরিনের সাথে দেখে তা মাটির সাথে মিশে যাচ্ছে। ঠিক আছে আকাশ, অফিসের কাজের ফাঁকে আমি আপনাদের সাহায্য করে দেব। আমার রুচি যদি আপনাদের পছন্দ হয় তবে নিশ্চয়ই যাব। রিয়া দ্রুত নিজের কেবিনে ফিরে এসে দরজায় লক লাগিয়ে দেয়। তার আর ইগো ধরে রাখা সম্ভব হয় না। সে সোজা নিজের চেয়ারে গিয়ে বসে না, বরং মেঝেতে ধপ করে বসে পড়ে। টেবিলে মাথা রেখে সে হু হু করে কান্না করতে শুরু করে। যার জন্য সে নিজের পরিবার, নিজের পরিচয় লুকিয়ে রেখেছে, আজ সেই আকাশ অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে এবং তার পছন্দের বিয়ের কেনাকাটা করাতে চাইছে। এই অপমান রিয়া সহ্য করতে পারছে না। সে বুঝতে পারছে তার ইগো তার ভালোবাসাকে কতটা দূরে ঠেলে দিয়েছে। আকাশ, তুমি আমাকে কতটা শাস্তি দেবে? আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু অফিসের ইগো আমাকে অন্ধ করে দিয়েছিল। এখন তুমি আমাকে দিয়ে অন্য মেয়ের সাথে তোমার বিয়ের কেনাকাটা করাবে? আমি আমি এটা কিভাবে করব? আমি কি সত্যি তোমাকে হারিয়ে ফেলেছি? কেবিনের বাইরে আকাশ জয়ের সাথে একটা ফাইল নিয়ে আলোচনা করছে, কিন্তু তার চোখ রিয়ার কেবিনের দিকে।
সে রিয়ার কান্না দেখতে পাচ্ছে না, কিন্তু সে জানে রিয়া ভেতরে ভেঙে পড়ছে। আকাশের মনেও কোনো আনন্দ নেই, আছে শুধু তীব্র অভিমান আর প্রতিশোধের আকাঙ্ক্ষা। সে জানে সে ভুল করছে, কিন্তু রিয়ার অহংকার ভাঙতে সে মরিয়া। শপিং মলের ঝকঝকে আলোতেও রিয়ার জগৎটা অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। কেনাকাটা শুরু হয়েছে, আর রিয়ার জন্য প্রতিটি মুহূর্ত যেন বিষপানের মতো। আকাশ আর মেহেরিন যেন আজ এক নতুন যুগল। কেনাকাটার প্রতিটি দোকানে আকাশ মেহেরিনের পছন্দের দিকে নজর রাখছে। মেহেরিনও আকাশকে জল খাইয়ে দিচ্ছে, তার ক্লান্তি দূর করার ভান করছে। তাদের এই মাখামাখি দেখে রিয়ার বুকের ভিতরটা হিংসায় জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। সে মেহেরিনকে সামনে বসেই আকাশের শার্টের কলার ঠিক করে দিতে দেখছে, আর নিজের মুঠো মুঠো অভিমান গিলছে। আকাশ, তোমার হাতে কি এখনো ব্যথা? চলো তো, ওই জুতোটা পরে দেখো, আরামদায়ক কিনা। তুমি তো একদম নিজের খেয়াল রাখো না। তুমি পাশে আছো মেহেরিন, আর কোনো ব্যথাই আমার কাছে আর ব্যথা মনে হয় না। রিয়া আর চোখে এই দৃশ্য দেখে আর নিজের ইগোর উপর রাগ হয়। সে মনে মনে ভাবছে সে কতবার আকাশকে তার নিজের যত্ন নিতে বলেছে, কিন্তু আকাশ শোনেনি। অথচ মেহেরিন আসার পর থেকে আকাশ যেন বদলে গেছে। রিয়া বুঝতে পারে প্রিয় মানুষের খেয়াল রাখা মানে শুধু তাকে শাসন করা নয়, বরং তাকে ভালোবাসার ছোঁয়ায় আগলে রাখা। মেহেরিন ঠিক সেই কাজটাই করছে, যা রিয়া কখনো করেনি। সে আকাশের প্রতিটা ছোট জিনিসের খেয়াল রাখছে, যা দেখে রিয়ার নিজের উপরই ঘৃণা হচ্ছে। আমি আমি কি সত্যিই কোনো যত্ন নিতে জানি না? আকাশ কি মেহরিনের কাছেই আসল ভালোবাসার মানে খুঁজে পেয়েছে? না, এটা হতে পারে না। কেনাকাটা শেষ করে আকাশ ব্যাগগুলো নিজের হাতে তুলে নেয়, তার চোখে মুখে জয়ের হাসি, কিন্তু রিয়ার চোখে ক্লান্তি আর পরাজয়ের ছাপ। ম্যাডাম, কেনাকাটা তো শেষ, আপনি এবার বাড়ির পথ ধরুন। আমি বরং মেহেরিনকে ওর বাড়ি পৌঁছে দিয়ে তারপর বাড়ি ফিরব। আপনার তো ফেরার তাড়া নেই, তাই না? আকাশ রিয়াকে আর একবারও সুযোগ দেয় না কিছু বলার। সে মেহেরিনকে নিয়ে গাড়ি দিকে এগিয়ে যায়। রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আকাশ মেহেরিনের জন্য গাড়ির দরজা খুলে দিচ্ছে। তার বুকের ভেতরটা এক অসহ্য যন্ত্রণায় মুচড়ে ওঠে। সে বুঝতে পারে আকাশ তাকে শাস্তি দিচ্ছে, আর সে এই শাস্তির যোগ্য। কিন্তু নিজের বাসায় ফিরে যাওয়ার মতো মানসিক শক্তি তার নেই। আমি আমি এখন আর ওই বাড়িতে ফিরতে পারবো না। আকাশ অন্য মেয়েকে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে ফিরবে, আর আমি কি সেই খালি ঘরে বসে থাকবো? না, আমি আর পারছি না। রিয়া নিজের গাড়ি স্টার্ট দেয়, কিন্তু বাড়ির পথে নয়, সে গাড়ি ঘোরায় তার বাবার বাড়ির দিকে। রিয়া আজ বুঝতে পারে ইগো দিয়ে সংসার হয় না, আর তার প্রিয় মানুষটিকে হারানোর ভয় তাকে কতটা দুর্বল করে দিয়েছে। অন্যদিকে আকাশ মেহেরিনকে পৌঁছে দিয়ে ফেরার পথে গাড়িতে বসে ভাবছে। রিয়া কি সত্যি কেঁদেছে, নাকি তার মনেও কোনো অনুশোচনা এসেছে? বিয়ের দিনক্ষণ ক্রমশ এগিয়ে আসছে। আকাশের বাড়িতে বিয়ের সাজ রব, অথচ মেহেরিনের সাথে আকাশের কোনো আন্তরিকতা নেই। আজই শুধু রিয়াকে শোধ নেওয়ার জেদ। আকাশ জানে রিয়াকে জব্দ করতে হলে মেহেরিনকে ব্যবহার করা ছাড়া উপায় নেই। এমন অবস্থায় একদিন হঠাৎই আকাশ অফিস থেকে ফিরে দেখে ড্রয়িং রুমে রিয়া সোফায় বসে আছে। রিয়াকে দেখে আকাশ অবাক হয়, কারণ সে ভেবেছিল রিয়া তার বাবার বাড়িতেই আছে এবং ডিভোর্সের কাগজ পাওয়ার পর আর ফিরে আসবে না। রিয়া আজ খুব সাধারণ পোশাকে, কিন্তু তার চোখে মুখে এক অদম্য জেদ ফুটে উঠেছে, যা আকাশকে কিছুটা চিন্তিত করে তোলে। তুমি এখানে কদিন তো বাবার বাড়িতে ছিলে, হঠাৎ ফেরার কারণ কি? এটা তো তোমার বাড়ি নয়, এটা এখন তোমার একার। অন্তত যতদিন না ডিভোর্স হচ্ছে। তুমি এখানে কেন এসেছো রিয়া? চুপ করো আকাশ, এটা আমারও বাড়ি। এই বাড়ির প্রতিটি ইটে আমার অধিকার আছে। আমি কোথাও যাইনি, আমি আমার অধিকার ফিরিয়ে নিতে এসেছি। তোমার এই পাগলামি আমি আর সহ্য করব না। তুমি কি ভেবেছো আমি মরে গেছি? আমি তোমার স্ত্রী হিসেবে আমার যা যা অধিকার তা আমি ছাড়বো না। অধিকার? ঠিক আছে, এসেছো, ভালো হয়েছে। দুদিন পরে আমার বিয়ে, মেহেরিন আসবে। বিয়ের বাড়িতে অনেক কাজকর্ম করতে হবে, তুমি থাকলেই ভালো হয়। অন্তত মেহেরিনের শাড়ির ভাঁজটা ঠিক করে দিতে পারবে। তোমার তো পছন্দ খুব ভালো, তাই না? বিয়ে? তুমি কিভাবে বিয়ে করো আমিও দেখব। আমি এখনো তোমার বউ আকাশ, আইনত আমি তোমার স্ত্রী। তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না। তুমি কি ভুলে গেছো আমাদের বিয়ের কথা? তুমি কি ভুলে গেছো কিভাবে আমাকে নিজের করে নিয়েছিলে? তুমি আমার বউ ঠিক, কিন্তু সেই বউ বেশি দিন থাকতে পারবে না। আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি, খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হয়ে যাবে। তখন আমি আর তুমি পুরোপুরি আলাদা। আর তাছাড়া তুমি তো বলেছিলে আমি সামান্য কর্মচারী,
আমার সাথে তোমার ইগো যায় না। তাহলে এখন কেন ফিরে এসেছো? আকাশের মুখে ডিভোর্সের কথা শুনে রিয়া তেলে বেগুনে জ্বলে ওঠে। তার সব সংযম ভেঙে পড়ে। সে চিৎকার করে আকাশের দিকে এগিয়ে যায়, যেন আকাশকে এক্ষুনি আশ্রে ফেলবে। ডিভোর্স? আমাকে ছেড়ে তুই ওই ডাইনি মেহেরিনকে বিয়ে করবি? তোর এত বড় সাহস! তুই ভুলে যাচ্ছিস আমি কে? তুই বাড়িতে আমার রোমান্টিক রূপটাই শুধু দেখলি, এবার থেকে সে অফিসের রাগী রূপটাও তুই দেখবি। আমি দেখব তুই কিভাবে বিয়ে করিস। আমি সব ভাঙচুর করে দেব। রাগী রূপ সেটা পরেই না হয় দেখা যাবে। রিয়া ম্যাডাম, আপাতত শান্ত হন। বিয়ের প্রস্তুতি নিতে হবে, আর ভাঙচুর করলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আকাশ রিয়াকে উপেক্ষা করে নিজের ঘরে চলে যায়। রিয়া ড্রয়িং রুমে একা দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। সে বুঝতে পারছে আকাশ পুরোপুরি বদলে গেছে। তার জেদ তাকে ভালোবাসার জায়গা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। আর এখন রিয়া নিজের জেদ ছেড়ে ভালোবাসাকে ফিরে পেতে মরিয়া। পরের দিন সকালে আকাশের বাড়িতে বিয়ের সাজ রব। ডেকোরেটরের লোকেরা ফুল সাজাতে ব্যস্ত। এমন সময় হঠাৎই মেহেরিন এসে হাজির হয়। সে তার বিয়ের আগের কাজগুলো তদারকি করতে এসেছে। কিন্তু দরজা খুলতেই মেহেরিন হতভম্ব। দরজায় দাঁড়িয়ে আছে রিয়া, পরনে সাধারণ শাড়ি, কিন্তু চোখে মুখে এক কঠিন জেদ। রিয়াকে এই বাড়িতে ভোরবেলা দেখে মেহেরিনের ভিমড়ি খাওয়ার দশা। রিয়া ম্যাডাম, আপনি এই ভোরে আকাশদের বাড়িতে? মানে আপনি এখানে কি করছেন? আপনার কি কোনো কাজের সূত্রে আসা? কিন্তু এই সময় তো আপনার নিজের বাড়িতে থাকার কথা। আমার বাড়িতে আমি থাকবো না তো কি তুমি থাকবে মেহেরিন? আমি আমার ঘরে এসেছি, তুমি এখানে কি করছো? বিয়ের তো এখনো 2 দিন বাকি। আপনার বাড়ি? এটা আকাশের বাড়ি, আর 2 দিন পর আমি এই বাড়ির বউ হয়ে আসব। আমি কি আমার হবু স্বামীর বাড়িতে আসতে পারবো না? তাছাড়া আপনি কেন বারবার আকাশের ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছেন? আপনি তো অফিসে ওকে অপমান করেন। অধিকার? আইনত এখনো আমি এই বাড়ির বউ আর আকাশের স্ত্রী। আর তুমি তুমি তো একটা তৃতীয় ব্যক্তি। আকাশের জীবনে কতজন মেহেরিন আসে আর যায় তার হিসেব রাখি না আমি, কিন্তু এই বাড়িটা আমার, আর আকাশও এখনো আমার। অসভ্যতা করবেন না রিয়া ম্যাডাম। অফিসে যা খুশি করেছেন, এখানে করবেন না। আকাশ আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে যাচ্ছে। আমি এই বাড়ির নতুন বউ। ভালোবাসে? তুমি কি পাগল হয়েছো? আকাশ তোমাকে ব্যবহার করছে মেহেরিন, শুধুমাত্র আমার ইগো ভাঙার জন্য সে তোমাকে বিয়ের নাটক করছে। তুমি কি বোঝো না আকাশ এখনো আমাকেই ভালোবাসে, সে তোমাকে বিয়ে করবে না। দুজনে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতে থাকে। ঝগড়ার আওয়াজ শুনে আকাশ ঘর থেকে বেরিয়ে আসে। রিয়া আর মেহেরিনকে একসাথে দেখে সে চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই তার চোখে মুখে এক ঠান্ডা হাসি ফুটে ওঠে। সে জানতো এমনটা হবে, আর সেটাই চেয়েছিল। আকাশ, এটা কি হচ্ছে? রিয়া ম্যাডাম এখানে কেন? উনি বলেছে উনি নাকি তোমার বউ। তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো? তুমি না বলেছিলে আমাদের বিয়ে হবে? এই মহিলা আমাকে অপমান করছে। মেহরিন, রিয়া যা বলছে তা একদম সত্যি। আকাশ এমন ভাবে কথাটি বলে যে ড্রয়িং রুমে পিনপদ নীরবতা নেমে আসে। মেহেরিন স্তব্ধ হয়ে যায়। সত্যি? মানে তোমরা দুজন কি আমাকে ধোঁকা দিলে? তোমরা চরিত্রহীন। অফিসে সবাই জানে তোমরা বস আর কর্মচারী, আর তোমরা বাড়িতে। মেহরিন, মুখ সামলে কথা বলো। আকাশ মেহেরিনের সামনে গিয়ে দাঁড়ায়, তার চোখে মুখে রাগ আর ঘৃণা। শোনো মেহরিন, আমি তোমাকে নিয়ে যা করেছি তা শুধুমাত্র একটা নাটক ছিল, রিয়াকে জব্দ করার জন্য। আমার উপর ওর ইগো ভাঙার জন্য তোমাকে আমি ব্যবহার করেছি। আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে, আমরা স্বামী স্ত্রী। তোমার সাথে যা করেছি তা ভালোবাসা নয়, তা ছিল আমার প্রতিশোধের একটা অংশ মাত্র। তুমি আমার জীবনের কোনো অংশ নও। তুমি তুমি জঘন্য আকাশ। ছি ছি, তোমরা দুজনেই জঘন্য। আমাকে ব্যবহারের বস্তুর মতো ব্যবহার করলে। রিয়া ম্যাডাম, আপনিও জঘন্য, যে নিজের স্বামীর জন্য আর একটা মেয়েকে এইভাবে অপমান করলেন। তোমরা কেউ মানুষ নও। মেহেরিন কাঁদতে কাঁদতে নিজের অপমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রিয়া মেহেরিনকে চলে যেতে দেখে নিশ্চিন্ত হয়। আকাশ, তুমি তুমি কি সত্যি মেহেরিনকে ব্যবহার করছিলে, নাকি তুমি এখনো আমাকে ভালোবাসো? তুমি আমাকে ছোট লোক বলেছিলে, তুমি তোমার ক্যারিয়ারের জন্য আমাকে অপমান করেছিলে। আমি চেয়েছিলাম তুমিও অনুভব করো নিজের প্রিয় মানুষটাকে অন্যের সাথে দেখলে কেমন লাগে। আজ তুমি
তা অনুভব করেছো, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে আগের মতো ভালোবাসি। তুমি আমার ইগোর কাছে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছো। আকাশ ঘর থেকে বেরিয়ে যায়। রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার ইগো তার ভালোবাসাকে কতটা দূরে ঠেলে দিয়েছে। সে বুঝতে পারে আকাশকে সে চিরদিনের জন্য হারিয়েছে, এমনকি এই নাটক শেষ হওয়ার পরেও। ড্রয়িং রুমে ভাঙা ফুলদানি আর মেহরিনের কান্নার প্রতিধ্বনি যেন তাদের সম্পর্কের ভেঙে যাওয়া কাচের টুকরো। রিয়া একা দাঁড়িয়ে ভাবে, সে কি সত্যি আকাশকে ফিরে পাবে, নাকি তার ভালোবাসার ইগো চিরদিনের জন্য তাদের আলাদা করে দিয়েছে। পুরো বাড়িটা নিঝুম হয়ে যায়, যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। আগের দিনের সেই ভয়াবহ নাটকীয় ঘটনার পর মেহেরিন সারা রাত ঘুমোতে পারেনি। অপমানের জ্বালায় সে ছটফট করেছে, আর তার মনে দানা বেঁধেছে চরম প্রতিশোধের স্পৃহা। পরের দিন সকালেই সে অফিসে এসে পৌঁছালো। তার চোখে মুখে তখন প্রতিশোধের আগুন। মার্কেটিং ডিপার্টমেন্টের প্রতিটি কর্মীর ডেস্কে গিয়ে সে চিৎকার করে বলতে শুরু করলো কিভাবে আকাশ আর রিয়া তাকে ব্যবহার করেছে, কিভাবে সে জেনেছে যে তারা স্বামী স্ত্রী। মেহেরিন কাঁপা কাঁপা গলায় বলল আকাশ তাকে বিয়ের লোভ দেখিয়েছিল, আর রিয়া ছিল সেই নাটকের নেপথ্যের কারিগর। মুহূর্তের মধ্যে পুরো অফিসে দাবানলের মতো খবরটি ছড়িয়ে পড়ল। রিয়া আর আকাশ যখন অফিসে ঢুকলো তখন চারিদিকের ফিসফিসানি, কর্মচারীদের আর চোখে তাকানো আর তাদের দেখে মুখ ফিরিয়ে নেওয়ার দৃশ্য দেখে তারা বুঝতে পারলো কিছু একটা মারাত্মক গন্ডগোল হয়েছে। কর্মচারীদের কানাঘুষা তখন তুঙ্গে। সবাই অবাক, কিভাবে এমনটা সম্ভব। বিশ্বাসই হচ্ছে না, রিয়া ম্যাডাম আর আকাশ, মানে আমাদের বস আর ওই সামান্য কর্মচারী, এরা দুজনেই স্বামী স্ত্রী। আমি তো আগে বলেছিলাম ওদের মধ্যে কিছু একটা আছে। মেহেরিন বেচারি কি ফাঁদে না পড়লো। এখন তো আকাশ আর মেহেরিনের বিয়ে, সব জল্পনা কল্পনা শেষ। জয় এই খবর পেতে গজগজ করতে করতে রিয়ার কেবিনের দিকে ছুটল। তার চোখে মুখে রাগ আর অবাক হওয়ার ছাপ স্পষ্ট। রিয়া নিজের চেয়ারে বসতে না বসতেই জয় সজোরে কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো। রিয়া কাপা হাতে ফাইল ধরা দৃশ্যটি দেখে জয়ের সন্দেহ আরো দৃঢ় হলো। রিয়া, এটা কি শুনছি আমি? অফিসের সবাই বলছে তুমি আর আকাশ স্বামী স্ত্রী। মেহরিন যা বলছে তা কি সত্যি? তুমি কি আমার সাথে, মানে তুমি কি অফিসের প্রোটোকল ভেঙেছো? এই প্রতিষ্ঠানের ইমেজের কথা একবারও ভাবলে না? রিয়া আর আকাশ দুজনেই প্রচন্ড ঘাবড়ে যায়। আকাশের চোখে মুখে তখন প্রতিশোধের বদলে ভয়ের ছাপ, কারণ সে জানে রিয়া তার ক্যারিয়ারকে কতটা ভালোবাসে। আকাশ জয়কে কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ সে জানে রিয়া এখন ক্যারিয়ার বাঁচাতেই বেশি মরিয়া। জয় স্যার, আপনি আপনি কি এসব ফালতু কথা বিশ্বাস করছেন? মেহরিন পাগল হয়ে গেছে। আকাশ আর মেহরিনের বিয়ে ভেঙেছে বলে ও আমাকে আর আকাশকে ফাঁসানোর জন্য এসব মিথ্যা কথা ছড়াচ্ছে। ও চায় আমাদের ক্যারিয়ার নষ্ট করতে। ও গতকালকের ঘটনার পর থেকে পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলেছে। মিথ্যা? তাহলে কেনই বা তুমি এখানে ছিলে? আকাশ তো সামান্য কর্মচারী, তুমি সে বাড়িতে কেন থাকবে? রিয়া, স্যার, মেহরিন একটা মিথ্যাবাদী। আকাশকে ফাঁসানোর জন্য ও এসব কথা বলছে। তাছাড়া সামান্য একজন কর্মচারীর সাথে অফিসের বসের কোনো বিয়ের সম্পর্ক থাকতে পারে না। এটা প্রফেশনাল জায়গা, এখানে এইসবের কোনো স্থান নেই। রিয়ার মুখ থেকে সামান্য কর্মচারী কথাটা শুনে আকাশের বুকের ভেতরটা যেন আশ্রে ভেঙে পড়ে। সে ভেবেছিল রিয়া অন্তত সবার সামনে তাদের সম্পর্কটা স্বীকার করবে, তাদের 3 বছরের ভালোবাসার মর্যাদা দেবে। কিন্তু রিয়া তার ক্যারিয়ারের জন্য তাকে আবার অপমান করলো। আকাশ জয়কে কিছু বলতে গিয়েও থেমে যায়। তার চোখে মুখে তখন তীব্র জেদ আর ঘৃণা। সে বুঝতে পারে রিয়া কখনোই তার ইগো ত্যাগ করবে না, আর সে নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছে। তুমি যা বললে তা যেন সত্যি হয় রিয়া, কারণ এই কেলেঙ্কারি অফিসের ইমেজের উপর বড় প্রভাব ফেলবে। আমি এই বিষয়ে তদন্ত করব। আকাশ, তুমি নিজের ডেস্কে যাও। রিয়া জয়কে বিদায় দিয়ে নিজের কেবিনে একা বসে কাঁদতে শুরু করে। সে নিজের স্বামীকে সবার সামনে সামান্য বলে অপমান করার গ্লানি আর আকাশকে হারানোর ভয়, দুটোই তাকে গ্রাস করে নেয়। অন্যদিকে আকাশ সোজা নিজের ডেস্কে গিয়ে বসে। কর্মচারীরা তাকে আর চোখে দেখছে, কেউ কেউ ফিস ফিস করছে। আকাশের মাথায় তখন রিয়ার বলা শব্দগুলো ঘুরছে। সে তার স্বামীকে যে ইগোর জন্য ছোট লোক বলেছিল, আর সেই স্বামী ক্যারিয়ারের জন্য তাকে সামান্য কর্মচারী বলে অপমান করলো। পুরো অফিস জুড়ে এক অদ্ভুত থমথমে ভাব, যেন যে কোনো মুহূর্তে কোনো বড় ঝড় বয়ে যাবে। অফিস থেকে ফেরার পর থেকেই বাড়ির পরিবেশটা থমথমে। আকাশ আর রিয়া সোফার 2 প্রান্তে বসে আছে, কিন্তু তাদের মনের দূরত্ব যেন আকাশ চুম্বি। দিনের আলোয় অফিসের সবার সামনে রিয়া আকাশকে সাধারণ কর্মচারী বলে যে অপমান করেছে, সেই ক্ষতটা আকাশের বুকে এখনো দগদগ করছে। রিয়া বুঝতে পারছে সে বড় ভুল করে ফেলেছে। তার ইগো তার ভালোবাসাকে ধ্বংস করে দিচ্ছে। সে আস্তে আস্তে
আকাশের দিকে এগিয়ে গিয়ে তার হাতটা ধরতে চায়। আকাশ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি জানি না তখন কেন আমি অমন কথা বললাম। অফিসের সবার সামনে আমার ইগো আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তোমাকে ভালোবাসতে গিয়েও বারবার তোমাকে লুকিয়ে ফেলি। প্লিজ আমাকে আর একবার ক্ষমা করো। আকাশ রিয়ার হাতটা আলতো করে সরিয়ে দেয়। তার চোখে মুখে এখন আর রাগ নেই, আছে এক গভীর শূন্যতা আর ক্লান্তি। সে রিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ক্ষমা? রিয়া ক্ষমা চাওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। একটা সম্পর্কের মধ্যে ইগো থাকতে নেই, ভালোবাসা থাকতে হয়, সম্মান থাকতে হয়। কিন্তু আমাদের এই সম্পর্কটা ইগো দিয়ে পুরোপুরি ভরে গেছে। তুমি বারবার আমাকে তোমার ছোট পদের দোহাই দিয়ে ছোট করেছো, আর আজ তো সবার সামনে আমাকে সামান্য কর্মচারী বলে পরিচয় দিলে। সেই সম্পর্কের আর কোনো ভিত্তি থাকে না রিয়া। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আকাশ। আমি শুধু আমার ক্যারিয়ারটা। ক্যারিয়ার? সম্পর্ক কেবল টাকা পয়সা আর পদমর্যাদা দিয়ে হয় না রিয়া। তুমি সবসময় তোমার ইগোর আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছ। দেখো, আমি আর এই মিথ্যা সম্পর্ক বয়ে বেড়াতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। ডিভোর্সের কাগজ তৈরি আছে, শুধু তোমার সইয়ের অপেক্ষা। আকাশের মুখে ডিভোর্সের কথা শুনে রিয়া স্তব্ধ হয়ে যায়। সে ভেবেছিল ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আকাশ এবার আর আগের মতো নয়। তার চোখে মুখে এক চূড়ান্ত সিদ্ধান্তের ছাপ। আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে তোমার ইগো বা আমার ছোট পদ কোনো কিছুই আমাদের মাঝে আসবে না। এই বাড়ি, এই চাকরি সব তোমাকে ফিরিয়ে দিলাম। নিজের ইগো নিয়েই তুমি ভালো থেকো। আকাশ নিজের ঘরে চলে যায়। রিয়া সোফায় একা বসে থাকে। তার কান্নায় পুরো ঘর ভেসে যায়। সে বুঝতে পারে তার ভালোবাসার মানুষের আর্তনাদ সে শুনতে পায়নি, আর এখন সে আকাশকে চিরদিনের জন্য হারিয়েছে। ড্রয়িং রুমে নিঝুম অন্ধকার নেমে আসে, যেন তাদের সম্পর্কের মতোই সবকিছু শেষ হয়ে গেছে। রাতের অন্ধকারে আকাশে ডিভোর্সের সিদ্ধান্ত শুনে রিয়ার ঘুম উড়ে গেছে। সে সারা রাত ধরে নিজের ইগো আর ভালোবাসার লড়াইটা নিজের মনের ভেতরেই করেছে। সকালের প্রথম আলো জানালা দিয়ে ঘরে ঢোকার সাথে সাথেই রিয়া এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। তার কাছে এখন ক্যারিয়ারের চেয়ে আকাশ অনেক বেশি দামি। মানুষ কি বলবে, জয় স্যার কি ভাববেন, অফিসের প্রোটোকল কি, সবকিছু আজ তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। সে নিজের স্বামীর পরিচয় লুকিয়ে রেখে যা অপরাধ করেছে, তার প্রায়শ্চিত্ত সে করবে সবার সামনে। রিয়া আজ আর কর্পোরেট বস নয়, সে আজ এক ভালোবাসার মানুষের কাছে আত্মসমর্পণ করতে যাওয়া স্ত্রী। এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারের 12টা বাজাতে পারে, কিন্তু রিয়ার তাতে আর কোনো ভ্রুক্ষেপ নেই। সে বুঝতে পেরেছে সম্পর্কে মর্যাদা না দিলে ইগো দিয়ে তৈরি করা সিংহাসন একদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর কোনো ইগো নয়, আর কোনো লুকোচুরি নয়। আকাশ আমার স্বামী এবং এটাই সত্যি। আজ আমি সবার সামনে আমার ভালোবাসার জয়গান গাইব, সে আমার ক্যারিয়ার থাকুক বা না থাকুক। রিয়া অফিসে ঢুকে এক নতুন আত্মবিশ্বাস নিয়ে। কর্মচারীরা তাকে দেখে কানাঘুষা করছে, কারণ গতকালের কেলেঙ্কারির পর সবাই ভেবেছিল সে আজ অফিসে আসবে না। কিন্তু রিয়া সোজা চলে যায় কনফারেন্স রুমে, যেখানে জয় স্যার দাঁড়িয়ে আছেন। রিয়া সবাইকে ডেকে পাঠায়। পুরো কনফারেন্স রুমে পিনপদ নীরবতা। রিয়া জয়ের দিকে না তাকিয়ে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে। আপনারা সবাই গত কয়েকদিন ধরে যা শুনছেন তা সত্যি। আকাশ আমার স্বামী। আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে। আমি নিজের ক্যারিয়ারের জন্য অফিসের প্রোটোকল ভাঙার ভয়ে এতদিন আমাদের সম্পর্ক লুকিয়ে রেখেছিলাম। এটা আমার চরম ভুল ছিল। আমার ইগোর কারণে আমি আমার স্বামীকে প্রাপ্য সম্মান দেইনি। সবার সামনে আমি এর জন্য ক্ষমা চাইছি। আর আপনারা সবাই শুনুন, আকাশ এখানে কোনো সামান্য কর্মচারী নয়। সে আমার স্বামী এবং আমার সমান সম্মানের অধিকারী। আজ থেকে আমি চাই আপনারা সবাই আকাশকে তার যথাযথ সম্মান দেবেন। পুরো অফিস স্তম্ভিত হয়ে যায়। কর্মচারীরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করছে। জয়ের মুখ রাগে আর অপমানে নীল হয়ে গেছে। সে বিশ্বাস করতে পারছে না রিয়া নিজের ক্যারিয়ারের এত বড় ঝুঁকি নিয়ে এই স্বীকারোক্তি দিচ্ছে। কিন্তু তাদের এই বিস্ময় দীর্ঘস্থায়ী হয় না, কারণ ঠিক সেই মুহূর্তেই কনফারেন্স রুমে দরজা খুলে আকাশ ভেতরে ঢুকে। তবে আকাশ একা নয়, তার সাথে এসেছে এক বয়স্ক গম্ভীর চেহারার ভদ্রলোক, যাকে দেখে জয়ের হাত পা ঠান্ডা হয়ে যায়। ভদ্রলোক আর কেউ নন, এই কোম্পানির আসল মালিক। জয় দ্রুত তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তাকে সালাম করে। রিয়াও অবাক হয়ে তাকে সালাম জানায়। জয়ের হাত পা তখন কাঁপছে। সে বুঝতে পারছে না মালিক কেন হঠাৎ এই অবস্থায় অফিসে এলেন। জয় মনে মনে ভয় পাচ্ছে। গতকালের ঘটনা কি মালিকের কানে গেছে? কিন্তু মালিকের চেহারায় তখন কোনো রাগ নেই, আছে এক গভীর প্রশান্তি।
তিনি এসে সোজা কনফারেন্স রুমের প্রধান চেয়ারে বসলেন, আর আকাশ তার পাশে দাঁড়ায়। জয় আর রিয়া দাঁড়িয়ে থাকে মালিকের সামনে। মালিক সবার দিকে তাকিয়ে মৃদু হাসেন, তারপর আকাশের দিকে নির্দেশ করে জয়কে প্রশ্ন করেন। জয়, এই কোম্পানিটা আমি অনেক কষ্ট করে গড়ে তুলেছি। সততা আর যোগ্যতাই ছিল আমার মূল মন্ত্র। কিন্তু আমি জানতে পেরেছি তুমি এই প্রতিষ্ঠানের ম্যানেজারের হিসেবে বসে যত অবৈধ কাজকর্ম করেছো তার সবটা আমার কাছে পরিষ্কার নয়। স্যার, অবৈধ কাজকর্ম? আমি তো আপনার নির্দেশেই কাজ করেছি। মালিক আকাশের দিকে ইশারা করেন। আকাশ এগিয়ে এসে তার হাতের ফাইলটি মালিকের সামনে টেবিলের উপর রাখে। জয় স্যার, আপনি এতদিন কোম্পানির টাকা তছরূপ করেছেন, ক্লায়েন্টদের সাথে অবৈধ চুক্তি করেছেন, আর নিজের পদ ব্যবহার করে কর্মচারীদের উপর অন্যায় করেছেন। এই ফাইলে তার সমস্ত প্রমাণ আছে। আমি গত 3 মাস ধরে আপনার সমস্ত কাজের অডিও রেকর্ড, ভিডিও ফুটেজ এবং ব্যাংক স্টেটমেন্ট জোগাড় করেছি। আপনি ভেবেছিলেন আমি শুধু একজন সামান্য কর্মচারী, কিন্তু আমি আমার যোগ্যতা প্রমাণ করতে জানি। জয় ফাইলটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। তার সব অপকর্ম আজ সামনে চলে এসেছে। রিয়ার বিস্ময়ের সীমা নেই। সে জানতো আকাশ বুদ্ধিমান, কিন্তু সে যে নিজের স্বামীর এত বড় রূপ দেখবে তা ভাবেনি। সে বুঝতে পারে আকাশ এতদিন কেন জয়ের অধীনে কাজ করত। সে জয়ের মুখোশ খোলার জন্য অপেক্ষা করছিল। জয়, তোমার শাস্তি পাওয়ার সময় হয়ে গেছে। এই কোম্পানি সততার জায়গা, এখানে কোনো অপরাধীর স্থান নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে এক্ষুনি এই কোম্পানি থেকে বহিষ্কার করা হলো, আর তোমার জায়গায় আমি আকাশকে নিয়োগ করেছি। সে তার যোগ্যতা প্রমাণ করেছে, সে এই পদের যোগ্য। জয় মালিকের পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে। সে তার ক্যারিয়ার, তার ক্ষমতা হারানোর ভয়ে কাঁদতে থাকে, কিন্তু মালিক অটল। রিয়া অবাক হয়ে আকাশের দিকে তাকায়। সে তার স্বামীর নতুন রূপ দেখে গর্বিত। আকাশ দাঁড়িয়ে থাকে বীরের মতো। তার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। জয়কে সিকিউরিটি গার্ডরা অফিস থেকে বের করে নিয়ে যায়, আর আকাশ তার নতুন চেয়ারে বসে মালিকের সাথে কোম্পানির ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করে। অফিসের নাটকীয় ঘটনার পর আকাশ এবং রিয়া বাড়িতে ফিরে আসে। পুরো বাড়িটা যেন অন্যরকম লাগছে। জয়কে বহিষ্কার করে আকাশ এখন ওই কোম্পানির নতুন ম্যানেজার। অথচ বাড়িতে আসার পর থেকে আকাশের মুখে কোনো সাফল্যের হাসি নেই। রিয়া প্রচন্ড খুশি। সে ডাইনিং টেবিল গোছাতে গোছাতে আকাশের সাফল্যের গল্প করে যাচ্ছে। মেহেরিনের সাথে কি ঘটেছিল তা নিয়ে হাসাহাসি করছে। সে মনে মনে ভাবছে, যাক, সব সমস্যার সমাধান হয়ে গেছে। আকাশ এখন তার বস, তার স্বামী সবই। কিন্তু আকাশ সোফার কোনায় বসে গভীর চিন্তায় মগ্ন। সে রিয়ার উচ্ছ্বাসের দিকে তাকিয়েও যেন দেখতে পাচ্ছে না। রিয়ার প্রতিটা কথাই সে যান্ত্রিকভাবে মাথা নাড়ছে, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। তার বুকের ভেতরটা এখনো জ্বলে যাচ্ছে আগের দিনগুলোর অপমানের স্মৃতিতে। রিয়ার প্রতিটা হাসির আওয়াজ তার কানে এখন বিদ্রুপের মতো শোনাচ্ছে। আকাশ বুঝতে পারছে সে জয়ের বিরুদ্ধে জিতে গেলেও রিয়ার সাথে সম্পর্কের লড়াই এসে অনেক আগেই হেরে গেছে। আকাশ, তুমি বিশ্বাসই করতে পারছো না। জয় স্যার যখন মালিকের সামনে পা জড়িয়ে ধরছিল, আমার তখন কি আনন্দ হচ্ছিল। আর তুমি যে এত বড় একটা প্ল্যান করে রেখেছিলে, আমাকে কেন আগে কিছু বলনি? এখন থেকে তুমিই বস। আমি তো ভাবতেই পারছি না আমরা দুজন একই অফিসে কাজ করব। এখন আর আমাদের মাঝে কোনো লুকোচুরির দরকার নেই। আমাদের সংসার আর অফিস সবই দারুণ জমবে। আমি এই চাকরিটা ছেড়ে দিব, রিয়া। রিয়ার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। তার হাত কাঁপছে। পুরো ঘরে যেন পিনপত নীরবতা নেমে আসে। কি? তুমি চাকরি ছেড়ে দেবে? কেন? তুমি তো কত কষ্ট করে জয়কে বের করলে, ম্যানেজারের পদটা পেলে, এখন কেন ছাড়বে? মালিক তো তোমাকে এত সম্মান দিলেন, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আমি তো ক্ষমা চেয়েছি আকাশ। আমি ওই অফিসে কাজ করতে চাই না যেখানে রিয়া ম্যাডাম তার পদ ও মর্যাদা ব্যবহার করে আমাকে প্রতিনিয়ত অপমান করে গেছে। ভালোবাসা আর কর্মক্ষেত্র দুটো আলাদা, রিয়া। কিন্তু তুমি অফিসের গণ্ডি পেরিয়ে আমাদের ব্যক্তিগত জীবনেও ইগো আর পদের অহংকার নিয়ে এসেছ। তুমি আমাকে স্বামী হিসেবে স্বীকৃতি দাওনি, বরং সবার সামনে আমাকে সামান্য কর্মচারী বলে অপমান করেছ। একজন স্বামী হিসেবে এই গ্লানি আমি আর মেনে নিতে পারি না। আমি চাকরিটা ছেড়ে দিতাম অনেক আগেই। শুধু জয়ের সাথে চ্যালেঞ্জটা নিয়েছিলাম বলে আমি ওকে বহিষ্কার না করা পর্যন্ত ওই অফিসে ছিলাম। আমি কোনোভাবেই ওই অফিসে তোমার পাশে কাজ করতে পারবো না। আকাশ, ভুল তো মানুষেরই হয়। আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি বুঝতে পেরেছিলাম আমার ইগো আমাকে অন্ধ করে দিয়েছিল,
তাই তো কাল অফিসে সবার সামনে আমি আমাদের সম্পর্কের কথা স্বীকার করেছি। তুমি তুমি কি আমার ভালোবাসার কোনো মূল্যই দেবে না? আমি তো সব ঝুঁকি নিয়েছি। মূল্য? ভালোবাসা তো পদমর্যাদা দিয়ে মাপা যায় না রিয়া। তুমি পদমর্যাদাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখেছিলে। তুমি আমার আত্মসম্মানকে বারবার আঘাত করেছো। এখন আমি ওই অফিসে তোমার বস হয়ে কাজ করলেও আমার মনে সবসময় ওই দিনের অপমানগুলো ভেসে উঠবে। আমি শান্তি চাই রিয়া, আর সেই শান্তি তোমার ওই অফিস থেকে আমি পাবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আকাশ সোফা থেকে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে হাঁটা দেয়। রিয়া ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে আকাশ কতটা ভেঙে পড়েছে। তার এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর ক্ষত। রিয়া নিজের ভুলের ভয়াবহতা বুঝতে পারে। সে শুধু তার ক্যারিয়ার নয়, তার স্বামীকেও হারানোর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আকাশের প্রতিটি কথা তার বুকের ভিতর শোল হয়ে বিঁধছে। আকাশ আর কোনো কথা বলে না, দরজার আওয়াজ করে নিজের ঘরে ঢুকে যায়। রিয়া বুঝতে পারে সে হয়তো আকাশকে হারিয়েছে। সে সিদ্ধান্ত নেয় সে আজ আকাশের কাছে ক্ষমা চাইবে। তার ইগো আর ক্যারিয়ার সবকিছু সে বিসর্জন দেবে আকাশকে ফিরে পাওয়ার জন্য। এই বাড়ির প্রতিটা কোণায় এখন প্রতিশোধের আগুনের বদলে অনুশোচনার বিষাদ নেমে এসেছে। রাতের অন্ধকার ঘনীভূত হয়ে এসেছে, কিন্তু রিয়ার চোখে ঘুম নেই। অনুশোচনার দহনে তার অন্তর পুড়ছে। সে আকাশের ঘরের দরজায় দাঁড়িয়ে দেখল আকাশ শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার মুখ গম্ভীর। দিনের বেলায় সেই কঠোরতার ছাপ এখনো লেগে আছে। রিয়া ধীরে ধীরে পায়ের শব্দ না করে আকাশের কাছে এগিয়ে গেল। তার বুকের ভেতরটা ধুকপুক করছে, ভয় আর ভালোবাসার মিশ্রণ। সে জানে আজকের রাতটা তাদের সম্পর্কের জন্য চূড়ান্ত। রিয়া আকাশের বিছানার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু আকাশ কোনো প্রতিক্রিয়া দেখালো না। রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আকাশের পায়ে ধরে বসে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আকাশ, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমার অসম্মানকে আমি বারবার পদদলিত করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এখন বুঝতে পেরেছি একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার সংসার, তার ভালোবাসার মানুষ। আমি দেরিতে হলেও সেটা বুঝতে পেরেছি। কিন্তু তুমি এই চাকরিটা ছেড়ে দিও না। তুমি তো তোমার যোগ্যতায় এই পদ পেয়েছো। বরং বরং আমি এই চাকরিটা ছেড়ে দিতে চাই। আমি আর এই অফিসের রাগে ম্যাডামের অভিনয় করতে পারছি না। আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না। আমি আবার আগের সেই রোমান্টিক বউ হতে চাই, যে শুধু তোমাকেই ভালোবাসবে। আকাশ অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে থাকে। সে কখনো ভাবেনি রিয়া তার ক্যারিয়ার, তার ইগো সবকিছু বিসর্জন দিয়ে এভাবে তার সামনে এসে দাঁড়াবে। রিয়ার কান্না, তার অসহায় আত্মসমর্পণ আকাশের সমস্ত মান অভিমান মুহূর্তের মধ্যে গড়িয়ে দেয়। তার পায়ের কাছে থাকা মানুষটি তো তার সেই রিয়া, যাকে সে ভালোবেসেছিল। আকাশের রিয়াকে আলতো করে ধরে তুলে। রিয়া, তুমি কি সত্যিই বুঝতে পেরেছো? চাকরি প্রতিটি মানুষের ক্ষেত্রেই জরুরি, কিন্তু সংসারের আগে নয়। তুমি যদি সত্যিই নিজের ভুল বুঝতে পেরে থাকো, তবে আমার আর কোনো অভিযোগ নেই। আমি তোমাকে আবার আমার আগের সেই রোমান্টিক বউ হিসেবেই দেখতে চাই। তুমি যা বলেছো তাতে আমি খুশি, তবে চাকরিটা ছাড়ার কোনো দরকার ছিল না। ছাড়ার দরকার নেই, কিন্তু তুমি না বললে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি এটাও বিশ্বাস করি বর্তমানে মেয়েদের স্বামী শ্বশুরবাড়ি ছাড়াও নিজের একটা আলাদা পরিচয় হওয়া খুব জরুরি, যাতে কোনো মানুষ তোমাকে অপমান বা অবহেলা করতে না পারে। আমি চাই না তুমি তোমার পরিচয় হারিয়ে ফেলো। আকাশ রিয়াকে বুকের কাছে টেনে নেয়। এই প্রথম তারা দুজন কোনো ইগো ছাড়াই একে অপরের মুখোমুখি হয়েছে। তবে একটা শর্ত আছে। আমি এবার থেকে এই অফিসে জয় স্যারের জায়গায় ম্যানেজার হিসেবে কাজ করব। আর তুমি তো আছোই। এবার থেকে অফিসে জামাই বউ দুজনে মিলে চাকরি করব এবং পুরো অফিস শাসন করব। তবে হ্যাঁ, আগের মতো একটু একটু শাসন রিয়াকে অফিসে বসে বসেই করতে হবে, না হলে কর্মচারীরা মাথায় উঠবে। রিয়া আকাশের কথা শুনে হেসে ফেলে। তার সব ভয় আর কষ্ট দূর হয়ে যায়। সে আকাশকে জড়িয়ে ধরে তাদের 3 বছরের সংসারে যেন নতুন করে শুরু হলো। ড্রয়িং রুমের ভাঙা কাচের টুকরোগুলো আর নেই, আছে শুধু ভালোবাসার নতুন অঙ্গীকার। ইগোর লড়াই শেষ, এখন শুধু হলো ভালোবাসার শাসন। কদিন পার হয়ে গেছে। আকাশের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর অফিস এখন অনেকটাই শান্ত, কিন্তু রিয়া আর আকাশের মনের কোণে একটা অপরাধবোধ দানা বেঁধেছিল। মেহেরিনকে তারা যেভাবে ব্যবহার করেছে তা কোনোভাবেই উচিত হয়নি। ইগোর লড়াইয়ে তারা একটা নির্দোষ মেয়ের অনুভূতি নিয়ে খেলেছে। এই অপরাধবোধ থেকেই আজ তারা
মেহেরিনের বাড়িতে এসেছে। মেহেরিন দরজা খুলে দুজনকে একসাথে দেখে হতভম্ব হয়ে যায়। তার চোখে মুখে বিস্ময় আর কিছুটা দ্বিধা। সে বিশ্বাস করতে পারছে না আকাশ আর রিয়া একসাথে তার বাড়িতে। রিয়া ম্যাডাম আর আকাশ, তোমরা একসাথে? ভিতরে এসো। ড্রয়িং রুমে বসে রিয়া আর আকাশ একে অপরের দিকে তাকায়। তারপর রিয়া প্রথমে কথা শুরু করে। তার গলায় এখন আর অফিসে সে করা ভাব নেই, আছে এক বুক অনুশোচনা। মেহেরিন, আমরা জানি তুমি আমাদের ক্ষমা করবে না, কিন্তু তবুও আমরা এসেছি। আমাদের নিজেদের মান অভিমানের লড়াইয়ে তোমাকে টেনে আনা একদমই উচিত হয়নি। তোমাকে ব্যবহার করে আকাশ চেয়েছিল আমাকে ঈর্ষান্বিত করতে, তবে এই নোংরা খেলায় তোমার কোনো দোষ ছিল না। রিয়া ঠিকই বলেছে মেহেরিন, আমি ভুল করেছি। রিয়ার ইগো ভাঙার জন্য তোমাকে আমি মিথ্যে স্বপ্নের জালে জড়িয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। মেহেরিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর তার চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে লজ্জাবোধ করে। সে বুঝতে পারে সে শুধুই একটা ব্যবহারের বস্তু ছিল। তোমরা না এলেও পারতে। আসলে এই পৃথিবীতে আমার বাবা মা বলতে কেউ নেই, তাই আমার বিয়ের খবর তেমন কাউকে দেওয়ার ছিল না। বিয়ের বিভ্রাটের জন্য তেমন কোনো সমস্যা আমার হয়নি। সবাই তো আর ভাগ্যবতী হয় না। মেহেরিনের এই অসহায় কথা শুনে রিয়ার বুকটা ভেঙে যায়। সে নিজের ক্যারিয়ার আর ইগোর আড়ালে এত মানুষের অনুভূতি বুঝতে পারেনি। রিয়া নিজের ভুল বুঝতে পেরে মেহেরিনের হাতটা ধরে ফেলে। মেহেরিন, আমাদের ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি আমার ভুল। তুমি অসহায় নও। আজ থেকে তুমি আমার বোন। আমি তোমাকে আমার ছোট বোনের মতো আগলে রাখবো। মেহেরিন অবাক হয়ে রিয়ার দিকে তাকায়। তারপর রিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে রিয়াকে বোনের মতো পেয়ে নিজের সব দুঃখ ভুলে যায়। রিয়া আপু, আমি সত্যি সত্যি আকাশকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু সমস্যা নেই, আমি এই শোক কাটিয়ে উঠতে পেরেছি। তোমাদের দুজনের মিলে ঘটনার জন্য আমি নিজে যদি কিছু করতে পারি তাহলে সেটা তো ভালোই। তোমরা সুখে থেকো। মেহেরিন আকাশ আর রিয়াকে বিদায় জানায়। বাড়ি থেকে বের হওয়ার সময় আকাশের চোখে মুখেও এক প্রশান্তি। তারা মেহেরিনকে ব্যবহারের গ্লানি থেকে মুক্তি পেয়েছে। রিয়া বুঝতে পারে ভালোবাসার চেয়ে বড় কোনো ইগো নেই। আর মেহেরিনের নিঃস্বার্থ ভালোবাসা তাদের সম্পর্ককে আরো মজবুত করেছে। তারা দুজনে হাতে হাত রেখে বাড়ির পথে হাঁটা দেয়, যেন নতুন কোনো শুরুর পথে। মেহেরিনের কাছ থেকে ফেরার পর আকাশ আর রিয়ার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। তারা সিদ্ধান্ত নেয় আজ আর কোনো অফিস নয়, কোনো চিন্তা নয়, শুধু নিজেদের জন্য একটা দিন কাটাবে। তারা সোজা চলে যায় সেই পাহাড়ি পার্কের কাছে, যেখানে তাদের সম্পর্কের অনেক স্মৃতির সাক্ষী হয়ে আছে প্রকৃতির এই অপরূপ রূপ। পার্কের বেঞ্চে বসে তারা পুরনো দিনের কথা রোমান্তন করছিল, একে অপরের হাত ধরে ভালোবাসার নতুন অঙ্গীকার করছিল। ঠিক তখনই এক অশুভ ছায়ার মতো জয় সেখানে এসে উপস্থিত হয়। জয়ের চোখে মুখে এখনো সেই একই দাগ ছিল আর পরাজয়ের গ্লানি। বাহ, ভালোই তো। সামান্য কর্মচারী হয়েও ম্যানেজারকে পটিয়ে বিয়ে করেছিস। রিয়া ম্যাডাম, আমি ভাবতেও পারিনি আপনি এত নিচে নামবেন। সে ছোট লোকের সাথে আপনার কি ছিল? প্রিয়া মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে যায়। সে জয়কে থামিয়ে দেয়। তার চোখে মুখে এবার কোনো ভয় নেই, আছে এক অদম্য তেজ। সে দাঁড়িয়ে পড়ে জয়ের মুখোমুখি। জয় স্যার, আপনার মুখ সামলে কথা বলুন। আমি এই কোম্পানিতে চাকরি করেছি মাত্র 1 বছর হলো, আর আকাশ আর আমার বিয়ে হয়েছে 3 বছর আগে। আমাদের বিয়ে অনেক আগে থেকে আমরা প্রেম করেছি। আমি আজকে যে পদে আসতে পেরেছি তার একমাত্র কৃতিত্ব আকাশের। আকাশ আমার পাশে না থাকলে আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না। সে আমাকে সবসময় সাহস দিয়েছে, আমার পাশে দাঁড়িয়েছে। জয় স্তব্ধ হয়ে রিয়ার কথা শুনতে থাকে। তার বিশ্বাসই হচ্ছে না যে রিয়া সবার সামনে এসব বলছে। আমি সবসময় চেয়েছিলাম বড় একটা চাকরি করতে। আকাশের যোগ্যতা ছিল আমার চেয়ে বড় চাকরি করার, কিন্তু ও চেয়েছিল আমি যেন ওর চোখের সামনে থাকি, ওর সাথে থাকি। তার চেয়েও বড় কথা, ও চেয়েছিল আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। তাই ও আমার কোম্পানিতে কর্মচারীর চাকরি নিয়েছিল। এই যে আপনি এখন আমাদের নিয়ে বাজে কথা বলছেন, মানুষ আমাদের নিয়ে বাজে কথা বলবে, এটা ভেবেই আমি এতদিন আমাদের পরিচয় লুকিয়ে রেখেছিলাম। আমি মানুষের কথা এবং সামাজিক লজ্জাকে খুব ভয় পাই, কিন্তু আর নয়। আমাদের মাঝে এত সমস্যা হয়েছিল আপনার কারণেই হয়েছিল। আপনি এবার বুঝতে পারছেন তো আপনি মানুষের জীবনে কতটা সমস্যা করতে পারেন? আকাশ জয়কে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে মুখে এখন আর রাগ নয়, আছে এক চরম সতর্কতা। সে জয়ের আরো কাছে এগিয়ে যায়। জয়, আপনি আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছিলেন, তাই আমি আপনার চাকরি খেয়েছি। আমাদের মাঝে আর কোনোদিন ঢুকতে আসবেন না।
যদি আসেন তাহলে আমি আপনার জীবনটাই বরবাদ করে দেব। ভালো চান তো এখান থেকে এক্ষুনি চলে যান। জয় আকাশের চোখের দিকে তাকিয়ে আর কিছু বলার সাহস পায় না। পরাজয়ের গ্লানি নিয়ে সে সেখান থেকে চলে যায়। আকাশ আর রিয়া আবার বেঞ্চে গিয়ে বসে। তারা দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে ভালোবাসা আর বিশ্বাসের এক নতুন অঙ্গীকার করে। রিয়া, আমাদের মাঝে আর কোনোদিন ইগো আসবে না। কখনোই না আকাশ, যত খারাপ সময়ই আসুক না কেন আমরা দুজন দুজনকে কখনোই ছেড়ে যাব না, এটাই আমাদের প্রমিস। পাহাড়ি পার্কের নির্জনতায় তারা একে অপরের ভালোবাসায় নতুন করে হারিয়ে যায়। তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হলো, যেখানে ইগো নয়, ভালোবাসা আর বিশ্বাসই আসল। সমাপ্ত।